ঝামড়া, তুই আমার গায়ের উপরে উঠলি কেন? আমি নিচের দিকে তাকিয়ে দেখি হলুদ ড্রেস পরা অপরূপ সুন্দরী একটা মেয়ে। আমি মেয়েটার দিকে একধানে তাকিয়ে আছি। এই ঝামড়া, একে তো আমার গায়ের উপরে উঠেছিস, তার উপরে আবার এভাবে ডেপটপ করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আগে আমার গায়ের উপর থেকে ওঠ। না মানে মেয়েটার কথাই ঘোর কাটলো আমার। তারপর আমি তার গায়ের ওপর উঠলাম। কি না মানে করছিস? মেয়ে দেখলে গায়ের উপরে উঠতে ইচ্ছে করে, তাই না? আপনি ভুল করছেন, আমি ইচ্ছে করে আপনার গায়ের উপর উঠিনি। তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। তোর ভাগ্য ভালো আমি একটু কাজে যাচ্ছি, তা না হলে তোর খবর ছিল। দেখতে তো সুন্দর, তবে এরকম ঝালমরিচের মতো ব্যবহার করেন কেন? কি বললি? আমি ঝালমরিচ? মেয়েটাকে রাগলে তো ভালোই লাগে, তাহলে একটু রাগিয়ে দেখি। শুধু ঝালমরিচ না, একেবারে পেতনির মতো ব্যবহার করেন। তাছাড়া মুখে মনে হয় আধা কেজি ময়দা মেখেছেন। এবার তো মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠল। কি বলি তুই? আমি পেতনি? আবার আমি ময়দা মাখি? আজকে তোর একদিন, তো আমার যে কয়দিন লাগে। বলেই পাশ থেকে একটা লাঠি হাতে নিল। এবার পরিস্থিতি খারাপ ভেবে দিলাম দৌড়। কি রে, পালাচ্ছিস কেন তোরা? এটা বলেই তার কাজে চলে গেল। না এটা বলেই তার কাজে চলে গেল, না শুনে চলে আসলাম। আরে কি হয়েছে আপনারা বোঝেনি তো। আসলে আমি আমার নানার বাড়ি গিয়েছিলাম 15 দিনের জন্য। সেই সময় আমাদের বাসা পাল্টানো হয়েছে, তাই আমি বাসা চিনি না। আমি বাসে করে এসেছিলাম, তাই বাবা আমাকে বাস স্ট্যান্ডে দাঁড়াতে বলেছিল। তাই আমি একটা দোকানে চা খেতে যাচ্ছিলাম, তখনই একটা কুকুরের লেজে পা দিয়ে ফেলি, আর কুকুরটি ঘেউ ঘেউ করে আমার দিকেই আসতেছিল। এটা দেখে আমার প্রাণ যায়, তাই দিলাম তোর। তারপর দৌড় দিয়ে কখন যে কার সাথে ধাক্কা খেয়ে তার উপরে পড়লাম খেয়ালই করিনি। তারপরটুকু তো আপনারা জানেনই। তখনই বাবার ফোন। কিরে, তুই কোথায়? আমি এসে দাঁড়িয়ে আছি। আমি একটু সামনে এসেছি, আপনি দাঁড়ান, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর হেঁটে বাবার কাছে গেলাম। ওইদিকে কোথায় গিয়েছিলি? আরে একটা কুকুরের দৌড়ানি দিছে, আপনি তো জানেনই আমি কুকুর কত ভয় পাই। তোর জ্বালায় কুকুরগুলো শান্তিতে থাকতে পারবে না। নিশ্চয় কিছু করেছিস। বাবা! আচ্ছা বুঝেছি, এখন বাড়ি চল। তারপর দুজনে বাইক নিয়ে বাসার দিকে আসলাম। আসলে বাবা আমাকে বাইকটা গিফট করেছিল জন্মদিনে। বাবা, বাসাটা তো ভালোই হয়েছে। চল বাসায় যাই, আমাদের ফ্ল্যাট 2 তলাতে। আচ্ছা চলো। তারপর দুজনে বাসায় ঢুকলাম। আতিক বাবা, কেমন আছিস? আরে এই কয়দিন তো ফোনে কথাই হলো, তাহলে আবার এটা জিজ্ঞেস করা লাগে? এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছিস? আচ্ছা রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর রুমটা আমি সাজিয়ে দিচ্ছি। ও, ভালোই করেছো, আমার আর কষ্ট করতে হবে না। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এলাম। মা, ভাইয়া কোথায়? তোর ভাইয়া ওর বন্ধুর বিয়েতে গেছে, কালকেই চলে আসবে। আরে এখন খেতে দাও তো, প্রচুর ক্ষুধা লাগছে। তারপর আমি খেয়ে দিয়ে আমার রুমে গেলাম। ও, আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি। আমি কাব্য আহসান আতিক। সবেমাত্র এইচএসসি দিয়েছি, আর রেজাল্টও ভালো হয়েছে, তাই ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। এখন রেজাল্টের অপেক্ষায়। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা 3 ভাই। বড় ভাই বিয়ে করেছে, তার একটা বাচ্চাও আছে। তবে তারা আমার পরিবার থেকে আলাদা থাকে। তাই আমি মেজো ভাই এবং মা বাবা নিয়েই আমার পরিবার। যাই হোক, এখন গল্পে আসি। আমি রুমে গিয়ে দিলাম ঘুম। দুপুরে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে, আর কত ঘুমাবি? এবার ওঠ, গোসল কর, তারপর খেতে আয়। তারপর আমি উঠে গোসল করলাম। কিছুক্ষণ পর নিচে ডাক পড়লো। তারপর খেয়ে রুমে বসে কিছুক্ষণ ফেসবুকিং করে একটু বাইরে বের হলাম। তারপর কিছুক্ষণ ঘুরে বাসায় ফেরার সময় গেটের কাছে যেতেই দেখি সকালের মেয়েটা আমার সামনে রাস্তা দিয়ে হাঁটছে। মেয়েটা আমাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল। কি রে, তুই এখানে আমার পিছনে এখানে চলে এসেছিস নাকি? আরে আপনি কি বলছেন? আমি আপনার পিছু নিতে যাব কেন? তাহলে এখানে কি করছিস? দাঁড়া, আজকে তোকে আমি। বলেই আমার দিকে তেড়ে আসলো। আমি অবস্থা বেগতির। পাশে একটা দোকানে গিয়ে দৌড় দিলাম। কি হলো, দৌড়াচ্ছিস কেন তারা? আপনার মতো রাক্ষসী শাকচুনি পেঁচির সাথে কথা বলার চেয়ে দৌড়ানোই ভালো। কি বললি তুই? তোকে আরেকবার হাতের কাছে পেলে না তোকে মেরেই ফেলবো। আপনি আমাকে পেলে তো মারবেন, আপনার মতো রাক্ষসী। আমি আপনার সামনে আর আসবই না। বলেই দৌড় দিয়ে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালাম। বাবা, তোমার কিছু লাগবে? জি কাকা, আপাতত 1 কাপ চা দিন। আচ্ছা বাবা, দিতাছি, তুমি বসো। তারপর চা বানিয়ে দিল। চাটা খেয়ে বিল দিয়ে বাসা থেকে গেলাম। আর ভাবতে লাগলাম, এই মেয়েটা এখানে কি করে? মনে হয় তো
মেয়েটার বাসা আশেপাশেই। মেয়েটা যে পরিমাণ রাগী, এর থেকে সাবধানে থাকতে হবে। তারপর আমি বাসায় পৌঁছালাম। সন্ধ্যার পরে এখন পড়াশোনা নেই, তাই গল্প পড়ছিলাম ফেসবুকে। কিছুক্ষণ পর পানির পিপাসে পেল, তাই যে নিচে নামতে যাব তখনই দেখি সকালের রাগী মেয়েটা আম্মুর সাথে গল্প করছে। আমি তাড়াতাড়ি আবার রুমে ঢুকলাম যাতে মেয়েটা আমাকে না দেখে। তারপর আরও কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে দেখি মেয়েটা নেই, তাই আমি নিচে নেমে পানি খেলাম আর মায়ের কাছে গেলাম। মা, তোমার সাথে কিছুক্ষণ আগে বসা ছিল সেই মেয়েটাকে? আরে ও হচ্ছে তোর বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে মাওয়া। কি, উনি বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে? তো আমাদের বাসায় এসেছিল কেন? এসেছিল আমাদের দাওয়াত দিতে, আজকে ওদের বাসায় ডিনার করতে যেতে বলেছে। আমি তাদের বাড়ি গেলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। মা, আমি যাব না তাদের বাসায়, তোমরা যেও। এটা কেমন কথা আতিক? ওরা তোর জন্যই আমাদের দাওয়াত দিয়েছে, কারণ তারা তোর সাথে পরিচিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছে। তবুও মা, আমি যাব না। আমি কিছু জানি না, তোর যেতেই হবে। তারপর আমি টিভির সামনে বসলাম। কিছুক্ষণ পরই বাবা চলে আসলো। তারপর তিনি ফ্রেশ হলেন। ফ্রেশ হওয়ার পর বাবা মা আমাকে জোর করে নিয়ে গেল বাড়িওয়ালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজানোর পর একজন মহিলা দরজা খুলে দিলেন। বুঝে গেলাম এটাই বাড়িওয়ালা আন্টি। ও, আপনারা এসে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তারপর আমরা ভিতরে গেলাম। আন্টি আমাদের বসতে বললেন। তারপর আমরা সোফায় বসতাম। আতিক, এই হলো তোর বাড়িওয়ালা আন্টি। ও, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি তাহলে আতিক? জি আন্টি, আমি আতিক। তারপর আঙ্কেল আসলো, তার সাথে পরিচিত হলাম। তাদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই মাওয়া আসলো। সে আমাকে খেয়াল করেনি। এ কি আন্টি, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছ? মাওয়া গিয়ে মায়ের পাশে বসে। না মা, আমি তোকেই খুঁজছিলাম। তাই? মা দাঁড়া, আগে তোকে আমার ছেলে আতিকের সাথে পরিচয় করিয়ে দিই। তারপর মাওয়া এদিকে তাকিয়ে দেখে আমি নেই। কোথায় আন্টি তোমার ছেলে? এই তো এতক্ষণ এখানেই ছিল। তাহলে গেল কোথায়? দাঁড়া, ফোন করি। আচ্ছা। বলে ছাদের দিকে হাঁটা ধরল মাওয়া। তারপর মাওয়া ছাদে পৌঁছালো। আমি অন্যদিকে ফিরেছিলাম। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন পেছন ফিরে। এ কি, তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো আতিকের থাকার কথা ছিল। জি, আমি আতিক। তুই তাহলে আতিক? হ্যাঁ, তাহলে এবার যাবি কোথায়? কেন? কেন মানে? রাস্তায় কি বলেছিলি মনে নেই? যা সত্যি তাই তো বলেছি। বলেই দৌড় দিয়ে নিচে আন্টিদের বাসায় চলে আসলাম। আরে আরে, পালাচ্ছিস কেন? তোকে এখন পাবো না তো কি হয়েছে? তোকে পরে বোঝাবো তুই কাকে রাগাচ্ছিস। বলেই রাগে পচে থাকে। তারপরে সে নিজেও নিচের দিকে আসলো। এদিকে আমি নিচে তাদের কাছে যেতেই। এ কি বাবা, তুমি এসে পড়েছো? জি আন্টি। তোর কাছে তো মাওয়া গেল, পরিচিত হয়েছিস তো? হ্যাঁ, হয়েছি। আচ্ছা, তাহলে ও কোথায়? এই তো আন্টি, আমি এই যে। এই তো মামা এসে গেছে, তাহলে এখন খেতে চলো। কি বলো ভাইজান? আঙ্কেল বাবাকে উদ্দেশ্য করে বলল। তাই ভালো হয়। তারপর খেতে বসলাম। আচ্ছা বাবা আতিক, তুমি এবার কিসে পড়ো? জি আঙ্কেল, আমি এইচএসসি দিয়েছি। এই ভার্সিটিতে চান্স পেয়েছি। কালকে ভার্সিটি হয়ে ক্লাস করব। ও, তাহলে তো তুমি মামা ছোট। ও তোমাদের ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। সিনিয়র হলে সমস্যা কি? ক্লাস তো খেয়েছি। ও তাই? তাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে কিছুক্ষণ ফোন টিপে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে বাবাকে নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে ভর্তি হয়ে বাবাকে বিদায় দিয়ে বন্ধুদের কাছে গেলাম। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার সাথে এই ভার্সিটিতে আমার আরও 3 বন্ধু আছে। ওরা হলো সিয়াম, আনান ও সাকিব। তারপর ওদের কাছে যেতেই। কিরে, ভর্তি হওয়া শেষ? এইমাত্র হলাম। আচ্ছা চল, ভর্তি হয়েছি, নতুন নতুন মেয়ে দেখি। শালা, তুই আর ভালো হলি না। আয়েছে, তোমার তো জিএফ আছে, তাই দেখতে পারতেছো না? সাকিব আমাকে উদ্দেশ্য করে বলবো। কি করবে বল? তাইলে তো ওর চোখ উঠিয়ে নেবে মোনা। আনানের জিএফ। হইছে, থাম, চল ক্যাম্পাসটা ঘুরে দেখি। তাই চল। তারপর ক্যাম্পাসটা ঘুরে দেখতেছিলাম, তখনই। ওই এইদিকে আয় তোরা। জি, আমাদের রাখছেন? তোদেরকেই রাখতেছি। আচ্ছা চল ভাই, গিয়ে দেখি। আচ্ছা চল। তারপর তাদের কাছে গেলাম। তোরা কি নতুন ভার্সিটিতে? শোন, আমরা তোদের সিনিয়র, তাই আমাদের সম্মান দিবি। আচ্ছা আপু। এখন থেকে আমাদের যেখানেই দেখবি সেখানেই সালাম দেবে।
আচ্ছা আমরা তাহলে যাই। ওই থাম, আমরা তোদের যেতে বলছি? না। তাহলে যাওয়ার কথা বললি কেন? এমনিই বলেছি আফু। তোদের এই ভুলের শাস্তি পেতে হবে। আপুর জন্য আবার শাস্তি কিসের? এই চুপ, একেই তো ভুল করেছিস, তার উপরে আবার মুখে মুখে কথা বলছিস। সরি আফু। সরি বললে কাজ হবে না। এখন তোদের দুটো অপশন থাকবে শাস্তি। একটা হলো তোদের জামা খুলতে হবে, আর একটা হলো তোদের মধ্যে থেকে যে কোনো একজনকে কোনো একটা মেয়েকে কিস করতে হবে। তখনই কোথা থেকে যেন মাওয়া এসে পড়লো। কিরে উঠবি, এখানে কি করছিস ওদের নিয়ে? আরে ওদের র্যাগিং করতেছি। ও তাই, তাহলে তো ভালোই হলো। আমার দিকে তাকিয়ে মাওয়া বলল, এদিকে আমাদের মধ্যে কথোপকথন। দোস্ত এখন কি করবি? ভাই কি করবি? শার্ট খুললে তো মানিজ্জত শেষ হয়ে যাবে। আমার মাথায় তো কিছু আসছে না। আতিক ভাই, তুই কিছু একটা কর। আচ্ছা দাঁড়া, দেখতেছি। কি বিবির করতেছিস? তোরা যা করা তাড়াতাড়ি কর। তখন আমি মাওয়াপুর সামনে গিয়ে একবার চোখ মেরেই তার মাথাটা ধরেই ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। এটা দেখে তো মাওয়ার বন্ধুরাও, আমার বন্ধুরাও অবাক, এমনকি মাওয়া নিজেও অবাক। তারপর তাকে ছেড়ে দিয়েই, আপু আমাদের শাস্তি শেষ, আমরা যাই বলেই ওখান থেকে সবাই পালালাম। এই, তোকেও কিস করলো, তুই ওকে কিছু বললি না কেন? সরি মা, আসলে আমি ওদের শাস্তি দিয়েছিলাম, সেই শাস্তিটা যে তোর উপর যাবে বুঝতে পারিনি। ওর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। ওর কি করে সাহস হয় আমাকে কিস করার? আচ্ছা ভাই, বাদ দে, একটু মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা কর। আর ছেলেটার কিন্তু সাহস আছে বলতে হবে, ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নে। দেখ উঠবি, এমনিতেই মাথা গরম হয়ে আছে, আর গরম করিস না, চল ক্লাসে চল। মাওয়ার রাগ দেখে ওরা আর কিছু না বলে মাওয়ার সাথে ক্লাসে চলে গেল। অন্যদিকে আমরা পালিয়ে এক জায়গায় এসে দাঁড়ালাম। ভাই তুই এটা করলি কেমনে? ওই সুন্দরী মেয়েটাকে কিস করলি? ভাই আমাদের পরে যদি ওই মেয়েটা পায় অবস্থা খারাপ করে দিবে। শালা, তোদের নয় আমার অবস্থা খারাপ করবে, আর ওইটা তোদের ভাবি। মানে কি বলতে চাচ্ছিস, বুঝিয়ে বল। ওকে আমার ভালো লাগে, আমার প্রথম ক্রাশ, আর ও আমাদের বাড়িওয়ালার মেয়ে। বলিস কি শালা, তোর চয়েস আছে বলতে হবে। ভাই দেখতে কিন্তু সেই বড় এবং মানে প্রচুর রাগী। পালিয়ে আসার সময় দেখেছিলাম, চোখ দিয়ে মনে হয় আগুন বেরোচ্ছে। আরে ভাই, যা হবে পরে দেখা যাবে, এখন ক্লাসে চল, এমনিতেই আজকে প্রথম ক্লাস। তাই চল। তারপর সবাই মিলে ক্লাসে গেলাম। আজকে প্রথম দিন তো, তাই পরিচয় পর্বতেই ক্লাস শেষ। তারপর ক্লাস থেকে বের হলাম, হয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তারপর বাসায় গিয়ে খেয়ে কিছু সময় গল্প লিখে তারপর ক্রিকেট খেলতে গেলাম। আসলে এই ক্রিকেট খেলার জন্যই আমি গল্প লেখার সময় খুব কম পাই। যাই হোক, খেলা শেষ করে বাসায় এসে কিছু খেয়ে কিছুক্ষণ এবি ইউজ করে পড়তে বসলাম। তারপর রাতে খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসে না, শুধু সকালে ব্যাপারটি নিয়েই ভয় করছে। তাই ভাবলাম একটু ছাদে যাই। তারপর ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি একজন ছাদে দাঁড়িয়ে আছে। আমার আসার শব্দ পেয়ে যে পেছনে ফিরল, তখনই দেখি মাওয়া। তাই আমি ভয়ে নিচে নামতে চাইলাম। এই দাঁড়া, এদিকে আয়। তখনই তারপর আমি তার কাছে গেলাম। জি বলুন। তুই পেয়েছিসটা কি বলতো? তুই আমাকে কিস করলি কেন? আসলে আমি আসলে কি? তোমাকে ভালোবাসি। কি বললি তুই? জানিস আমি তোর বড়, তারপরেও তুই এটা ভাবলি কি করে? বড় হয়েছে তো কি হয়েছে, বড় মেয়েরা কি তাদের থেকে জুনিয়র কাউকে বিয়ে করে না? করে, তবে আমি তোকে ভালোবাসতে পারবো না। তোকে যেন আমি আমার চোখের সামনে আর না দেখি। বলে ছাদ থেকে নিচে নেমে গেল। আমি ছাদে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আগে কখনো কাউকে দেখে ভালো লাগেনি। তোমাকে আমারই মন চায়, তাই তুমি আমাকে যতই দূরে থাকতে বলো না কেন, আমি তোমার থেকে আমার ভালোবাসা আদায় করে নিব। তারপর ছাদ থেকে নিচে নেমে দিলাম ঘুম। পরের দিন সকালবেলা আম্মুটাকে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তারপর বন্ধুদের কাছে গেলাম। দোস্ত, একটা সমস্যায় পড়ে গেছি। কেন, তোর আবার কি হয়েছে? আর বলিস না ভাই, তোদের ভাবিকে কিভাবে পটাবো বুঝতেছি না। আরে ভাই আগে তো প্রপোজ কর। আর শালা করেছি প্রপোজ, কিন্তু রিজেক্ট। কিভাবে করলি প্রপোজ? তখনই দুটো মেয়ে আসলো। হাই, আমি তিথি। আর আমি অথরা। তারপর আমরাও আমাদের পরিচয় দিলাম। তো আপনারা কিসের জন্য এসেছেন? এই, আপনি কি? তুই করে বল। আমরা এক ইয়ারে পড়ি, তাই তোদের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। আর আমরা এতক্ষণ তোদের কথা শুনেছি, এখন কিভাবে প্রপোজ করলি? তারপর আমি ওদের কালকে ছাদের সব কিছু বললাম। তাহলে এখন কি করবি? কিছুই তো মাথায় আসেছে না। ওকে অনেক ভালোবাসি রে ভাই।
আরে এত চিন্তা করিস না, তোর পিছু আঠার মতো লেগে থাকবো সবসময়। আরে ভাই ওর যা রাগ, আমার প্রচুর ভয় করে। তাহলে তার আশা ছেড়ে দাও। না তা পারবো না, যতই কষ্ট হোক ওকে আমার চাই, আমি ওকে অনেক ভালোবাসি। তারপরে দেখি মা আপু কলেজের গেট দিয়ে ঢুকতেছে, তখনই আমি তার সামনে গেলাম। কিরে, তোকে কালকে না আমার সামনে আসতে মানা করলাম? দেখো আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। দেখ, সকাল সকাল আমার মেজাজ গরম করবি না। এমনিতেই কালকের ব্যাপারটা নিয়ে সবার সামনে যেতে পারছি না। দেখো কালকের ব্যাপারটা তোমার বান্ধবীদের জন্য হয়েছিল। সেই জন্যই তো তোকে কিছু বলছি না, নাহলে তোর খবর ছিল। এই বলেই চলে গেল। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম। শালা এই মেয়ে নাকি অন্য কিছু। এই মেয়ে তোর বউ হলে তোর কপাল শেষ আতিক। আচ্ছা বাদ দে ভাই, চল ক্লাসে যাই। চল, তবে শোন, এই মেয়ে মানে আমাদের ভাবি যতই রাগী হোক না কেন, যদি তোকে ভালোবাসতে শুরু করে তাহলে তোকে খুব ভালোবাসবে। তাই ভাবির পিছু ছাড়ছি না। তারপর ক্লাসে গিয়ে সব ক্লাস করে বের হলাম, দেখি আপুও বের হচ্ছে। আমি তার সামনে গেলাম। আবার এসেছিস আমার সামনে? তোকে না আমার সামনে আসতে মানা করেছিলাম আমি। কি করব বলো, তোমাকে না দেখলে ভালো লাগে না। দেখ, আমার সামনে একদম বেহায়াপনা করবি না। আচ্ছা এখন বাইকে চলো, বাসায় যাই। তার দরকার নেই, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। বলে একটা রিক্সা নিয়ে চলে গেল। তারপর আমিও পেছনে পেছনে বাইক নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে খেয়ে দিলাম ঘুম। তারপর ঘুম থেকে উঠে দেখি ভাইয়া এসে পড়েছে। কি অবস্থা তোমার? শুনেছি কার পেছনে নাকি ঘুরছো। না মানে থাক, বলতে হবে না, আমি সব জানতে পেরেছি। তোমার কোনো হেল্প লাগলে বলো, আমি আছি কিন্তু। আচ্ছা ভাইয়া, তুমি জানলে কি করে? আরে আমার বন্ধু বলছে, তবে তোমার পছন্দ আছে বলতে হবে, তবে একটু সাবধানে, যতই হোক আমাদের বাড়িওয়ালার মেয়ে। আচ্ছা ভাইয়া। আমাকে একটু হেল্প করো না। কি হেল্প করতে হবে বলো? আমাকে একটু নানু বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। ও এই ব্যাপার, এত ভালোবাসা থাকলে বিয়েই তো করে নিতে পারো। কিভাবে করব বল, মা বাবাকে কিভাবে বলবো? আচ্ছা আগে তোমাকে নানু বাড়ি পাঠাই, তারপর সেখান থেকে আসার পর না হয় বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা ভাই, যা করার করিস, আগে নানুর বাড়ি পাঠা আমাকে। আচ্ছা দেখতেছি। ও আপনারা তো কিছুই বোঝেননি, আসলে নানু বাড়ি আমার খালাতো বোনের বান্ধবীর সাথে ভাইয়া রিলেশন করে, তার নাম নিঝুম। তাই ভাইয়া নানু বাড়ি যাওয়ার এত ইচ্ছে। যাই হোক, তারপর বাইরে গিয়ে হালকা কিছু নাস্তা করে বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ছাদে গেলাম। তারপর মোবাইলে একটা গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর মাওয়া এলো। কিরে, ছাদে কি করিস? তোকে যেন আর ছাদে না দেখি। কেন, ছাদে আসলে প্রবলেম কি? তোকে আসতে মানা করেছি, আসবি না? আমি আসবই তোমাকে দেখতে ছাদে, দেখি তুমি কত তাড়াতে পারো। এখন নিচে যা, আমাকে এখানে বসে শান্তিতে পড়তে দে। আচ্ছা ঠিক আছে, তোমার পড়ায় বিরক্ত করতে চায় না, তাই আমি চলে গেলাম। তারপর নিচে চলে আসলাম। নিচে কিছুক্ষণ ফোন টেপার পর নিচে খেতে ডাক দিল। তারপর খাবার টেবিলে গিয়ে খেতে শুরু করলাম। বাবা, ভাইকে নানু বাড়ি পাঠিয়ে দাও কয়েকদিনের জন্য। কেন, কি হয়েছে? আসলে বাবা, আমি কতদিন নানু বাড়ি বেরিয়ে এসেছি, কিন্তু ভাইয়া যেতে পারেনি, তাই ভাইয়া রাগ করেছে। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাইলে যাক, ও কয়েকদিন ঘুরে আসুক। তাইলে আজকের রাতের ভিতরে ব্যাগ গুছিয়ে নে, কালকে সকালে চলে যাস। আচ্ছা মা। তারপর খাওয়া দাওয়া শেষে ভাই আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙল। কিরে ওঠ, তোর ভাই আর নানু বাড়ি যাবে, তোকে খাবার টেবিলে ডাকছে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। তারপর খেয়ে বাইকে নিয়ে বের হলাম। এটা আমাদের দুই ভাইয়ের মধ্যে একটি কাজ। আমি কোথাও গেলে সে দিয়ে আসবে, সে কোথাও গেলে আমি দিয়ে আসবো। কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। তারপর বাইক থেকে নামলাম। শোন, কোনো সমস্যা হলে জানাবি। আর এ নে 2000 টাকা। টাকা নিয়ে আমি কি করব? এ টাকাটা দিলাম তোকে ফুল কেনার জন্য। প্রতিদিন ক্রাশকে ফুল দিয়ে প্রপোজ করবি। কিন্তু টাকা তো আমার কাছে ছিল। টাকা থাকলেই বা কি, আমি টাকা দিয়েছি, রেখে দে। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবে, গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা, গিয়ে তোকে তোর ভাবির সাথেও কথা বলবো। আচ্ছা ভাইয়া। তারপর বাস স্টার্ট হলো। বাইকে বিদায় দিয়ে সেইখান থেকে একটা ফুলের দোকানে গিয়ে ফুল কিনে কলেজের দিকে রওনা দিলাম। তারপর কলেজে পৌঁছানো মাত্রই দেখি আপু কলেজে প্রবেশ করতেছে। আমি তার সামনে গেলাম। আই লাভ ইউ। তুই আবার এসেছিস? তোকে বললাম তো আমি তোকে ভালোবাসি না, এই কথা তোকে কতবার বলতে হবে?
কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর যেন তোকে আমার পিছনে না দেখি। বলেই চলে গেল। তারপর ওখান থেকে বন্ধুদের কাছে গেলাম। শালা আজকে থাপ্পড় খেলি? তো কি হয়েছে, ওকে তো আমি ভালোবাসি, তাই এ থাপ্পড় কিছুই না। আচ্ছা ভাই, যা বলো বুঝোস। হুম। ভাই তুই চিন্তা করিস না, আরও কষ্ট করতে হবে তোকে সাকসেস হতে হলে। আচ্ছা এখন ক্লাসে চল। তারপর ক্লাস করে বের হলাম। গেটের কাছে দাঁড়িয়ে আছি মাওয়া আসার জন্য, আর সে এসেও পড়লো। সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো। এই যে মিস রাগি কিউটি। দেখ, সকালে থাপ্পড় মেরেছি, এখন কিছু করতে চাইছে না, এখন সামনে থেকে যা। তুমি মারলে আমাকে মারতে পারো, আমার সমস্যা নেই। ধুর বেহায়া। বলে সামনে থেকে চলে গেল। তারপরে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বাসার দিকে গেল, আর আমিও বাইক নিয়ে তার পেছনে পেছনে বাসার দিকে গেলাম। সে রিক্সা থেকে নেমে বাসায় প্রবেশ করলো, আর আমিও বাইক পার করে বাসায় গেলাম। তারপর বিকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হলো। কি বাবা, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা বাবা, পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল, ভালোই। ও আচ্ছা। বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো, ও তো তোমাদের ভার্সিটিতেই পড়ে। আচ্ছা আঙ্কেল, এটা তো এমনিতেই রাখবো। আচ্ছা যাও তাহলে। আচ্ছা আঙ্কেল। তারপর সেখান থেকে চলে গেলাম খেলতে। তারপর খেলাধুলা করে বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় নাস্তা করে বাসায় আসলাম। তারপর পড়তে বসলাম। পড়তে গিয়ে মনে পড়লো এই সময় মা ছাদে থাকে, এখন একটু দেখে আসি। তারপর ফোনটা হাতে নিয়ে ছাদে গেলাম। দেখি মামা দোলনার ওপর বসে খুব মনোযোগ দিয়ে বই পড়তেছে। আমি একটা গান ছেড়ে গান শুনতে শুনতে তাকে দেখতে লাগলাম। তখনই আমার দিকে তার চোখ পড়লো। তুই আবার এখানে এসেছিস? তোকে না এখানে আসতে মানা করলাম। কি করব বলো, তোমাকে না দেখে যে থাকতে পারে না। তুই প্লিজ যা এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, কেন এটা বুঝতে পারছো না? বলেছি না আমাকে এই কথা কখনো বলবি না, আমি তোকে ভালোবাসি না। বলেই বইটা হাতে নিয়ে নিচে চলে গেল। তারপর আমি গালে হাত দিয়ে নিচে চলে গেলাম। এভাবে চলে গেল 1 মাস। 1 মাস পর আজকে ভাইয়া বাসায় আসবে, আমি তাকে আনতে যাচ্ছি। এই 1 মাসে ভাইয়া নানুবাড়ি ও কালাবাড়ি বেরিয়েছে। এদিকে আমার অবস্থা, এই 1 মাসে প্রতিদিন মাকে ফুল দিয়ে প্রপোজ করেছি, বিনিময়ে পেয়েছি শুধু থাপ্পড়। তবুও থামিনি। প্রতিদিন সকালে কলেজ ছুটির পরে আবার রাতে ছাদেও প্রতিদিনই আমাকে অপমান করে থাপ্পড় মেরেছে। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। কিছুক্ষণের মধ্যেই ভাইয়াও এসে পড়েছে। বাস থেকে নেমেই আমাকে জড়িয়ে ধরলো। কিরে, কেমন আছিস? এই তো ভালোই ভাইয়া, তুমি? আমিও ভালো। চেহারা দেখে মনে হচ্ছে তুই ভালো নেই। মাওয়াকে এখনো তোর ভালোবাসা বুঝতে পারিসনি? ভাইয়া অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার ভালোবাসা ও একটুও বসতে চায় না। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর দুজনে বাসায় চলে আসলাম। তারপর ভাইয়াকে বিশ্রাম নিতে বলে আমি কলেজে চলে গেলাম। আমাকে দেখেই বন্ধুরা আমার কাছে আসলো। শোন, তুই আজকে ভাবিকে প্রপোজ করবি না। কেন? শালা আর কত থাপ্পড় খাবি? এভাবে তোর আর ভালোবাসা বোঝানো লাগবে না। ভাই আমি ওকে প্রচুর ভালোবাসি, এটা তোরা জানিস, তাহলে তোরা কেন আমাকে বাধা দিচ্ছিস? দেখ ভাই, যে মেয়েটা এতদিনও তোর ভালোবাসাটা বুঝলো না, তাকে আর ভালোবাসার প্রয়োজন নেই। ভাই তোরা যাই বলিস, আমি ওর পিছু ছাড়বো না। তারপরে দেখি মা আপু গেট দিয়ে কলেজে প্রবেশ করতেছে। সে তার বান্ধবীদের কাছে যাচ্ছে। তখনই আমি তার সামনে গেলাম। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তোমাকে আমি ভালোবাসি, আর কি করে বোঝাবো বলো? তোকে কতদিন বলেছি আমি তোকে ভালোবাসি না? তোকে প্রতিদিন মারি, তারপরেও কেন বেহায়াপনার মতো আমার সামনে আসিস? তোর কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই নাকি? তোর বাবা মা তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি, না হলে এত বেহায়া কিভাবে হয় তুই? কলেজের সকল ছাত্রছাত্রী আমাদের দিকে তাকিয়ে আছে। ব্যাস, অনেক বলে ফেলেছেন আপনি, আর বলতে হবে না আপনার। আমি আর আপনাকে বিরক্ত করব না, থাকুন আপনি আপনার মতো। আজ আপনি বড় বলে আপনার গায়ে হাত তুললাম না, কারণ আমার মা বাবাই আমাকে শিখিয়েছে বড়দের গায়ে হাত না তুলতে। বলেই চোখ মুছতে মুছতে কলেজ থেকে বের হলাম। আমার বন্ধুরা আমার পিছনে আসলো, তোকে নিষেধ করছিলাম ওর কাছে যেতে। দেখলি তো এখন কি করলো? তোকে সবার সামনে অপমান করলো, এমনি তোর মা বাবাকে নিয়ে খারাপ কথা বললো। নিশ্চুপ। আরে বাদ দে ভাই, দেখছিস তো ও কতটা কষ্ট পেয়েছে, তার উপরে তোরা ওর সাথে এভাবে কথা বলছিস কেন? কি করব বল, ওকে ভাবে দেখতে কার ভালো লাগে বল? ও সরি ভাই, আসলে ও তোকে এমনভাবে অপমান করলো, তাতে আমাদের
মাথা খারাপ হয়ে গেছিল। প্লিজ ভাই, আমাকে ভুল বুঝিস না। থাক, তোদের এখন সরি বলতে হবে না, এখন থেকে তোদের কথাই শুনবো। এখন বল, এই মুহূর্তে আমি কি করব? আচ্ছা যা, শত কষ্ট হলেও আমি এটা করব। আচ্ছা চেষ্টা করব। চেষ্টা কি সেভাবেই থাকতে হবে, না হলে তোর সাথে আমরা কথা বলবো না। আচ্ছা যা, সেভাবেই থাকবো। আচ্ছা আজকে ক্লাসে যাব না কেউ, চল সবাই মিলে ঘুরতে যাব। বুঝতে পেরেছি, ওরা আমার মন ভালো করতে এটা করেছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ঘুরতে গেলাম, আর অন্যদিকে মাওয়া আমাকে অপমান করে ওর বান্ধবীদের কাছে গেল। ভালোই হয়েছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। তুই ওকে এভাবে অপমান করলি কেন? তোকে ছেলেটা কত ভালোবাসতো। আরে ভাই বাদ দে তো, সবসময় আমাকে বিরক্ত করতো, এখন আর বিরক্ত করতে হবে না। তবে যাই বলিস, ছেলেটা তোকে অনেক ভালোবাসতো। আচ্ছা, আমার এরকম ভালোবাসার দরকার নেই, এখন ক্লাসে চল তো। তারপর ওরা ক্লাসে চলে গেল, আর এদিকে আমরা ঘুরে যে যার বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ভাইয়া বিছানার উপর বসা। আমাকে আসে দেখেই ভাইয়া আমাকে নিয়ে তার পাশে বসলো। ভাই কষ্ট পাস না, আমি সব জেনেছি। শোন, একটা কথা বলার ছিল, অবশ্য তোর এই সময়ে বলা উচিত না, তবুও বলছি, কারণ তুই ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। আরে সমস্যা নেই, কি বলবে বলো। আসলে ঝিমুরের বাসার থেকে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাই তুই যদি একটু হেল্প করিস। আরে এই ব্যাপার আগে বলবে না? আচ্ছা আমি আজকে বাবা মায়ের সাথে কথা বলবো। আচ্ছা, একটু এদিকটা সামলে নিস। আচ্ছা। আর একদম মন খারাপ করে থাকবি না। ভাইয়া আমার গালে হাত দিয়ে, না ভাইয়া তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা বলেই রুম থেকে চলে গেল। তারপর আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, আমি কি পারবো মাওয়াকে না ভালোবেসে থাকতে? এটা ভাবতেই চোখ দিয়ে পানি বের হলো। কিছুক্ষণ পরই আমার মা বাবাকে অপমানের কথা মনে পড়লো। না, ওই মেয়েকে নিয়ে আর ভাববো না, আমাকে শক্ত হতে হবে। কিছুক্ষণ পর খেতে রাখলো। খেতে ইচ্ছে করছিল না, তবুও গেলাম, ভাইয়ের কথাটা তো বলতে হবে। গিয়ে খাবার টেবিলে বসলাম। বাবা, আমার মনে হচ্ছে মায়ের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। ঠিক বলেছিস বাবা, আমারও মনে হচ্ছে। ও তাহলে তোমরা আমাকে নিয়ে ভাবো। কথাটা শুনে খুব শান্তি পেলাম। আচ্ছা তাহলে এখন তোর মতলবটা কি তাই বল। বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা আসলে আমি বলতে চাচ্ছি ভাইকে বিয়ে করালেই তো মায়ের কষ্ট কমে যায়। তাই তো, তা করলেই তো হয়, কি বলো তুমি? বাবা মাকে উদ্দেশ্য করে বলল, তা হাবিব বাবা, তোর কি কাউকে পছন্দ আছে? ভাইয়া নিঃসব। আসলে মা, ভাইয়া তো একজনকে পছন্দ করে, ভাইয়া লজ্জায় বলতে পারছে না। ও তা মেয়ে থাকে কোথায়? মা আমাদের নানু বাড়ির ওখানে রিমি, মামাতো বোন, আপুর বান্ধবী। ও আচ্ছা, তাইলে আমি তোর মায়ের সাথে কথা বলে মেয়ের খবর নিচ্ছি। আচ্ছা বাবা। তারপর খাবার খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়া আমার রুমে আসলো। ভাই তোকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়ার কি আছে এতে? আচ্ছা এনে তোর ভাবি তোর সাথে কথা বলবে। আচ্ছা দাও। তারপর ভাইয়া হাত থেকে মোবাইল নিয়ে সালাম দিলাম, সে সালাম নিল। কেমন আছো আতিক? জি ভালো, আপনি? তুমি কিরকম ভালো আছো তা তো আমি জানি। আরে আপনি আমাকে তুমি করে বলতেছেন কেন? আমি আপনার ছোট ভাই, তাই আমাকে তুই করে বলেন। আচ্ছা বলবো, শোন, একদম মন খারাপ করে থাকবি না, ওই রকম মেয়ের ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়া ভালো। আরে না ভাবি, সমস্যা নেই, আমি ঠিক আছি। শোন, তোকে শক্ত হতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে ও না থাকলেও তোর কিছু হয় না। আচ্ছা ভাবি। শরীরের খেয়াল রাখবি। আপনি বিয়ের প্রস্তুতি নিন। যা ফাজিল। বলে লজ্জায় ফোন কেটে দিল। তারপর ভাইয়াকে ফোন দিলাম। তারপরেই আমার ফোনে একটা কল আসলো, দেখি সিয়াম কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো, বল। কোথায় তুই? এই তো বাসায়। কেন? আমরা সবাই তোর বাসার নিচে আছি, তুই বের হ। আচ্ছা তোরা ভিতরে আয়। না থাক, আর দরকার নেই, তুই তাড়াতাড়ি বের হ। তারপর আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। কিরে তোরা এদিকে আসলি কেন? এমনি আসলাম, আজকে সবাই মিলে ঘুরতে যাব। ভাই আমি ভাবছি কোনো জরুরি কাজ, আর তোরা ঘুরতে যাবি? শালা, তোর কি আমাদের সাথে ঘুরতে যেতে সমস্যা? না, তবে আজকে ভালো লাগছে না। চুপ শালা, চল আমাদের সাথে। তারপর ওদের জোরাজোরিতে ওদের সাথে যেতে হলো। অন্যদিকে ক্লাস ছুটির পর দেখে আজকে আমি ওর পিছু নিইনি, তা দেখে ভাবতে লাগলো, উফ ভালোই হয়েছে, আপরটাকে বিদায় করতে পেরেছি। এখন আর আমাকে জানাবে না, এখন সবসময় শান্তিতে থাকতে পারবো।
এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে গেল। এদিকে আমরা ঘোরাঘুরি করে যে যার বাসায় পেলাম। অবশ্যই খেয়েও এসেছি, কারণ সাকিব টিট দিয়েছিল। বাসায় এসে আজকে আর পড়তে বসলাম না, একটু ফোন টিপে দিলাম ঘুম। রাতে মা এসেছে, খেতে ডাকলো। বাবা কি হয়েছে তোর? তুই তো আর অসময়ে ঘুমাস না। না মা, এমনি ভালো লাগছিল। ও আচ্ছা, নিচে খেতে আয়। না মা, আজকে খেতে ইচ্ছে করছে না। কি খাবি না? কেন জানিস না তোর বাবা তুই বাসায় থাকলে তুই না খেলে খায় না, আর তোর বাবা তোকে ডাকছে, কি যেন জরুরি কথা আছে। আচ্ছা চলো। তারপর মায়ের সাথে খেতে গেলাম। গিয়ে দেখি ভাইও এসেছে এবং বাবা বসে আছে। আমাকে ডেকেছেন বাবা? বস, তারপর বলছি। বলেন। আমি বসতে বসতে বললাম, শোনো, আমরা ঠিক করেছি তোমার ভাইয়ের জন্য তুমি যাকে বলেছো তাকে দেখতে যাব। তোমার মামার সাথে আমাদের কথা হয়েছে। ও আচ্ছা, তাহলে যাবেন? ভাইয়া কি বলে? তোর ভাইয়া রাজি আছে। ও আচ্ছা, তাহলে কবে যাবেন? আমরা কালকে যাব ঠিক করেছি। ও আচ্ছা, তাহলে চলেন, যাবেন। চলে যাবেন মানে? কেন, তুই যাবি না? ভাইয়া তুমি তো জানো আমার এই সব অনুষ্ঠান ভালো লাগে না। তোর যেতে হবে, না হলে আমি যাব না। তারপর অনেক জোরাজুরিতে রাজি হয়ে গেলাম। অন্যদিকে মামা ছাদে বসে পড়তেছে অনেকক্ষণ ধরে, কিন্তু কেউ তাকে বিরক্ত করতেছে না। ওহ, আজকে ছাদেও শান্তিতে থাকতে পড়তে পারতেছি। সে পড়তেছে, কিন্তু মনে করতেছে এই বুঝি আতিক ছাদে আসলো। কিন্তু না, আজকে আর আমি ছাদে আসলাম না। সে অনেক পড়ায় মন বসাতে চাইলেও পারতেছে না। তারপর সে রুমে গিয়ে ভাবতে শুরু করলো, আমি আজকে আতিককে এত মিস করতেছি কেন? ও তো আমাকে বিরক্ত করে, তাহলে আমি ওকে মিস করছি কেন? তারপর অনেক কষ্টে ঘুমালো। এদিকে আমি ঘুমিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। তারপর সবার সাথে রেডি হয়ে নানু বাড়ি গেলাম। অন্যদিকে মামা কলেজে প্রবেশ করার পর দেখে আছে কেউ তার কাছে এসে কথা বলে না। তারপর আমার বন্ধুদের দিকে তাকেও দেখে আমি নেই। তার আজকে খুব অস্বস্তি হচ্ছে, সে যেন কেমন আমাকে খুঁজতেছে। তার বান্ধবীরা তাকে দেখলো। কিরে মামা, আজকে তোকে এত উদাসীন লাগছে কেন? বুঝতে পারতেছি না রে, আজকে কেমন যেন ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে তুই কাউকে খুঁজেছিস। মানে তোরা বুঝলি কি করে? দেখ, আজকে একদিনেই তুই ওকে এত মিস করছিস, পরবর্তীতে কি হবে? মামা চিন্তায় পড়ে গেল। ওকে একদিনেই আমি এত মিস করছি, তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? কি ভাবছিস এভাবে? মামার হুঁশ ফিরল। কই কিছু না তো। দেখ, যদি ভালোবেসে থাকিস তাহলে ওর কাছে ক্ষমা চেয়ে মনের কথা বলে দে। আচ্ছা, আমি ওকে যে অপমান করেছি, ওকে আমাকে মেনে নেবে? চেষ্টা করলে সবই সম্ভব করে দেখ। তাছাড়া ও তো তোকে ভালোবাসে। কিন্তু ওকে এখন কোথায় পাবো? ও তো কলেজে আসেনি। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি, ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করে দেখতেছি। তারপর অর্পি সিয়ামকে ডাক দিল, তবে ওর সাথে সবাই আসলো। জি আপু বলেন। আতিক কোথায় রে? জানি না আপু কোথায় গেছে, আমাদের বলে যায়নি। ও আচ্ছা, যা তাহলে। আচ্ছা বলে ওখান থেকে চলে গেল সবাই। আজকে আমি ক্লাস করবো না, আজকে বাসায় গিয়ে দেখি আতিক বাসায় আছে কিনা। আচ্ছা যা। তারপর মামা ওখান থেকে বাসায় গেল। বাসায় গিয়ে নিজের বাসায় না গিয়ে আগে আমাদের বাসার সামনে গেল, কিন্তু বাসার সামনে গিয়ে দেখে তালা মারা। তারপর মন খারাপ করে বাসায় গেল। কি রে, তুই আজকে কলেজ না করে বাসায় আসলি কেন? এমনি ভালো লাগছে না তাই। ও, তাহলে রুমে যা। আচ্ছা মা, আন্টিরা গেছে কোথায়? ওরা আতিকের নানু বাড়ি গেছে। তারপর মামা রুমে চলে গেল আর আমার জন্য অপেক্ষা করতে লাগলো কবে আসবে। অন্যদিকে আমাদের ওইখানে ভাইয়ার বিয়ে ঠিক করে 2 দিন পর বাসায় আসলাম। সপ্তাহ পরে বিয়ে ঠিক করা হলো। এই 2 দিনে মা পাগল হয়ে গেছে আমার জন্য। প্রতিদিন কলেজে গিয়ে আমাদের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করেছে আমি আসবো কবে, কিন্তু আমার বন্ধুরা কিছু বলে না। যাই হোক, আমি বাড়িতে আসলাম। সকালবেলা সিয়াম কল দিল। দোস্ত আজকে আসবে না কলেজে? দোস্ত আজকে আসবো না কলেজে, ভালো লাগতেছে না। আরে ভাই, এমনিতেই না বলে নানু বাড়ি গেছো, এখন যদি কলেজে না আসছো তাহলে আমরা কেউ তোর সাথে আর কথা বলবো না বলেই ফোন কেটে দিল। আরে ভাই শোন, দেখি ফোন কেটে দিয়েছে। তারপর আমি কল দিলাম, কিন্তু কেটে দিয়েছে। তারপর বাধ্য হয়ে কলেজে গেলাম, গিয়ে ওদের কাছে গেলাম। শালা তোর জন্য একটু ঘুমাতেও পারলাম না। তুই কথা বলবি না শালা? না বলে নানু বাড়ি গেছিস কেন? আরে ভাই রাগ করস কেন? আমি যেতে চাইনি, ভাইয়া জোর করে নিয়ে গেছে। ও তোদের জন্য একটা সুখবর আছে। কি বল? সামনের সপ্তাহে ভাইয়ের বিয়ে। ভাই ভালো হয়েছে, সবাই মিলে মজা করতে পারবো। আচ্ছা তোদের সবাইকে দাওয়াত, এবং তোরা কিন্তু সবাই আমার সাথে হেল্প করবে। আচ্ছা করব,
যা তবে, তোকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আমার মনে হয় মাওয়া আপু তোকে ভালোবাসতে শুরু করেছে। আরে ভাই, বাদ দে তো এসব। দোস্ত, তুই বোঝার চেষ্টা কর। তুই এখান থেকে যাওয়ার পর প্রতিদিন মামা আপু এসে তোর খোঁজখবর জিজ্ঞেস করতো, কিন্তু আমরা বলিনি। শোন ভাই, তোরাই তো আমাকে ওর থেকে দূরে দূরে থাকতে বলেছিস। তুই তাই করবি, ওকে পাত্তা দিবি না, তোকে অনেক কষ্ট দিয়েছে। ভাই, ওকেই বুঝিয়ে দিব ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। তবে শোন, যাই করবি সাবধানে করবি, ভেবেচিন্তে করবি। ও আচ্ছা ভাই, ওইদিকে মাওয়া আপু আসতেছে। পেছনে তাকে দেখে সত্যি আসতেছে কলেজে। আমি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। আরে ভাই আসো, আসলে আমাদের কি, আমরা আমাদের মতোই থাক। ওকে। অন্যদিকে মা কলেজে প্রবেশ করে ওর বান্ধবীদের কাছে গেল। মাওয়া, তোর জুনিয়র রোমিও এসেছে কলেজে। কি বলছিস, সত্যি এসেছে? এই যে ওর বন্ধুদের দিকে তাকিয়ে দেখ। মা পিছনে তাকিয়ে দেখে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি। দোস্ত, এখন কিভাবে ওর সামনে যাবে? ওকে আমাকে ক্ষমা করবে? তুই আতিকে তোর ভালোবাসা বোঝানোর চেষ্টা করবি ঠিক মতো। ও যদি আমাকে ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিলেও তুই ছাড়বি না ওকে, ওর পিছনে লেগে থাকবি। আচ্ছা, যাচ্ছি তাহলে। তারপর মা আমার দিকে আসছিল, তখনই ক্লাসের বেল বাজলো। আমরা ক্লাসের দিকে হাঁটা ধরলাম। সে আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে ক্লাসে ঢুকে গেলাম। তারপর মাওয়ার বান্ধবীরা ওর কাছে আসলো। যা, একটুর জন্য ধরতে পারলাম না। থাক, ছুটির পর ধরবি। তাই করতে হবে। এখন যা, ক্লাসে যাই। চল। তারপর ওরা ক্লাসে চলে গেল। এদিকে আমরা ক্লাসে গেলাম, স্যার এখনও আসেনি। দোস্ত, তোকে তো আপু ডাকছিল, সারা দিলি না কেন? আরে ভাই বাদ দে তো, এমনিতে এতটা পথ জার্নি করে এসেছি, শরীর ভালো লাগছে না। ওহ তাই? ভাই, এই ক্লাস শেষ করে বাসায় চলে যাব। তখনই স্যার এসে পড়ল, তাই ওরা কিছু বলতে পারেনি। তারপর আমি একটা ক্লাস করে বাসায় চলে আসলাম, আর শরীর খারাপ থাকায় দিলাম ঘুম। অন্যদিকে মামা ক্লাসে মন নেই, তার শুধু আমাকে নিয়ে চিন্তা, কখন ক্লাস শেষ হবে আর আমার কাছে যাবে। অবশেষে তার সবগুলো ক্লাস শেষ হলো এবং তাড়াতাড়ি গুছিয়ে বাইরে আসলো, কিন্তু বাইরে এসে দেখে আমি নেই বন্ধুদের সাথে। তারপর সিয়ামকে ডাক দিল। আই সিয়াম, আসো। জি আপু, বলেন। এ কি, তুমি আমাকে আপু বলছো কেন? তোমরা তো সবাই আমাকে ভাবি বলে ডাকতে। জি আপু, আগে ডাকতাম, কিন্তু এখন আর ডাকবো না, কারণ যার জন্য ভাবি ডাকতাম সে ডাকতে মানা করেছে। দেখো তোমরা, আমি বুঝেছি আমি ভুল করেছি। প্লিজ তোমরা আমাকে হেল্প করো, কারণ আতিককে আমি খুব ভালোবাসি। দেখেন আপু, এখন কেঁদে লাভ কি আর? আতিক এখন অনেক পাল্টে গেছে। আমরা ওকে আপনার কথা বললে কি না আমাদের সাথে বন্ধুত্ব নষ্ট করে দেবে। কোনো কি উপায় নেই ওকে আগের মতো করার? উপায় থাকবে না কেন, উপায় তো আছেই, তবে সেটা আমাদেরকে করতে হবে। কিভাবে করবেন সেটা আমরা জানি না। প্লিজ তোমরা আমাকে হেল্প করো। সরি আপু, আপনি আমাদের বন্ধুদের সাথে যা করেছেন এতে আপনাকে হেল্প করা আমাদের দ্বারা পসিবল হবে না। এই তোরা চল। চল। তারপর ওরা চলে গেল। মা আর কিছু বলতে পারলো না, কেঁদে দিল। তখনই ওর বান্ধবীরা আসলো। আরে কাঁদছিস কেন? এতটুকুতে ভেঙে পড়লে চলবে না। তোকে ভালোভাবে আতিকের মন জয় করার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে? তুই চেষ্টা করলেই পারবি। চল এখন বাসায় যাওয়া যাক। তারপর মা ওর বান্ধবীদের বিদায় দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে আন্টি বসে আছে। ও, তুই এসে গেছিস? যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। মা, আমি পরে খাবো, আগে আন্টির সাথে দেখা করে আসি। বলে দৌড়ে চলে গেল। আন্টি ডাকতেছে। আরে শোন, পাগল একটা। কিন্তু না শুনেই চলে যায় মাওয়া। মাওয়া আমাদের বাসার সামনে এসে কলিং বেল বাজাচ্ছে। মা এসে দরজা খুলে দিল। আরে মাওয়া, আয় ভিতরে আয়। তুমি না বললেও আসবো। আমি না বললেও আসবি মানে? বাদ দাও, আগে বলো, তোমার আমাকে না জানিয়ে বেড়াতে গিয়েছিলে কেন? গিয়েছিলাম, তাতে তোর কি? আমারই তো সব। আচ্ছা বাদ দাও, এখন বলো আতিক কোথায়? আতিক তো রুমে আছে, কেন কি হয়েছে? কিছু না, আসলে আতিকের কাছে আমার একটা বই আছে, সেটা নিতে এসেছি। ও আচ্ছা, তাহলে আমি ওকে ডেকে দিচ্ছি। না, তা ডাকতে হবে না, আমি ওর রুমে গিয়ে বইটা নিয়ে আসছি। আচ্ছা যা। তারপর মাওয়া আমার রুমে আসলো। দরজাটা খোলা ছিল, দেখে আমি ঘুমাচ্ছি, তাই ও আমার উপর উঠে শুয়ে পড়লো। এদিকে আমি ঘুমাচ্ছি, তখনই মনে হলো কিছু একটা ভারী জিনিস আমার বুকে রাখা। তারপর চোখ খুলেই দেখি মাওয়া আমার বুকের ওপর শুয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি এক ঝটকায় তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম।
তারপর আমি বিছানা থেকে নামলাম। সেও ঝটকা খাওয়া আমাকে উঠে যেতে দেখে বিছানায় উঠে বসে। আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? আর কিছুদিন পর এটা আমারও রুম হবে। এটা আপনার রুম হবে মানে? আমাদের বিয়ে হলে তো এটা আমাদেরও রুম হবে। কি আবোল তাবোল বলছেন? এটা আমাদের বিয়ে হবে মানে? আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আমি পাগল হয়েছি তোমার ভালোবাসায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আগের ব্যবহারের জন্য প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বাহ, তুই থেকে তুমিতে চলে গেলেন, ভালোই তো। আর এখন আর আপনাকে ভালোবাসি না, প্লিজ চলে যান এখান থেকে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, শুধু আমার উপর অভিমান জমে আছে। থোর, আপনি জানতো এখান থেকে। আপনার সাথে কথা বলার কোনো মুড নেই আমার, বলে রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর মাও আর না দাঁড়িয়ে আমার পেছনে পেছনে আসলো। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। কি রে মামা, তুই না আতিকের কাছে বই আনতে গেলি? বই কোথায়? আসলে আন্টি, বইটা তোমার ছেলের এখনো পড়া হয়নি তো, তাই নেইনি। এদিকে ওর কথা শুনে তো আমি অবাক। কি মিথ্যুক রে বাবা। তারপর মামা বাসা চলে গেল। এদিকে আমি তারপর খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে বন্ধুদের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। তখনই মা কাছে আসলো। কোথাও বের হবি বুঝি? একটু বাইরে যাব। ওহ, তাহলে যাওয়ার সময় তুই একটু তোর বাড়িওয়ালা আন্টিদের বাসা হয়ে যাস। কেন মা? তাদের বলবি আজকে সন্ধ্যার সময় আমাদের বাসায় একটু আসতে। আচ্ছা ঠিক আছে, বলে যাব। তারপর আমি বাসা থেকে বের হয়ে মা ওদের বাসার সামনে গেলাম। তারপর কলিং বেল বাজালাম। মাওয়া এসে দরজা খুলল। কে? ও তুমি, আসো ভিতরে এসো। না থাক, আপনি একটু আন্টিকে ডেকে দিন, তাহলেই হবে। কে আসলো রে মাইয়া? ও বাবা, তুমি? আন্টি কোথা থেকে যেন এসে বলল। জি আন্টি, আমি। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আসলে আন্টি, আমি আজকে বসবো না, আমার বাইরে একটা জরুরি কাজ আছে। ও তাই? তা বাবা, কি জন্য আসলে তুমি? আসলে আন্টি, আজকে আপনাদের সন্ধ্যায় আমাদের বাড়িতে যেতে বলেছে। বাবা শুধু চুপচাপ আমাদের কথা শুনছিল, কারণ আন্টি সামনে, তাই কোনো কিছু করছে না। ও আচ্ছা বাবা, আমরা যাব। ও আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। আচ্ছা বাবা, এসো সময় পেলে। আচ্ছা আন্টি, বলেই চলে আসলাম। তারপর বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে লাগলাম। এদিকে মামা দরজা আটকে রুমে গেল। তখনই অর্পি ফোন দিল। হ্যালো মামা। হ্যাঁ বল। আজকে শিবার জন্মদিনে যাবি না? না রে, আগেই বলেছিল, কিন্তু যাব না। আরে বোকা, তুই আজকে জন্মদিনে আয়, সাথে বুদ্ধি করে আতিকে নিয়ে আসবি, তাইলে ওর সাথে সময় কাটাতে পারবি। আর জন্মদিনে আসা হবে। ও ভাই, বুদ্ধিটা অনেক ভালো, দাঁড়া আমি দেখতেছি। তারপর মাওয়া ওর মায়ের কাছে গেলে। কি রে, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে আজকে আমার এক বান্ধবীর জন্মদিন, সেখানে যেতে হবে। কিভাবে যাবি? আজকে তো তোর বাবা অফিসে, তাকে ছাড়া কিভাবে যাবি? মা, আন্টিকে বলে আতিককে সাথে নিলে তো যাওয়া যায়। আচ্ছা দাঁড়া, আমি একটু পর আতিকের বাসা যেতেছি। মা চলো, আমিও যাব। আচ্ছা তুই বস, আমি হাতের কাজটা সেরে আসছি। তারপর আন্টি কাজ সেরে মাকে নিয়ে আমাদের বাসায় আসলো। তারপর মা তাদেরকে ভাইয়ের বিয়ের দাওয়াত দিল। তারপর হঠাৎ করে আন্টি বলল। আচ্ছা ভাবি, আতিক কোথায়? ও একটু বাইরে গেছে। ওকে খুঁজতেছেন কিসের জন্য? আসলে আজকে মামা ওর একটা ফ্রেন্ডের জন্মদিনে যাবে, তাই আতিককে সাথে নিয়ে যেতে চাইছিল। ওর বাবা এখনো আসেনি তাই। ও এই ব্যাপার, আচ্ছা আমি আতিককে ফোন করে আসতে বলছি। এ থেকে আমি আড্ডা দিতেছি বন্ধুদের সাথে। তখনই মায়ের কল আসলো। হ্যাঁ মা বলো। কোথায় তুই? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। ওকে, সন্ধ্যার সময় বাসায় এসে পড়বি, কাজ আছে। আচ্ছা আসবো, কিন্তু কেন? তা আসলেই দেখতে পারবি। বলেই ফোন কেটে দিল। তারপর আমি আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বন্ধুদের বলে চলে আসলাম বাসায়। আর এসেই মায়ের কাছে গেলাম। মা, কিসের জন্য আসতে বলেছ? রুমে গিয়ে রেডি হয়ে আয়, একটা জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। কোথাও যেতে হবে আমাকে? তো আগে বলনি, আর তুমি তো রেডি হওনি। আমি কি তোর সাথে যাব যে রেডি হব? তাহলে কে যাবে? তোর সাথে তো মাওয়া যাবে, ওর বান্ধবীর জন্মদিনে। কি? মা না, আমি যাব না। কেন যাবি না? সমস্যা কি? না মা, কোনো সমস্যা নেই, তবু আমি যাব না। আমি তোকে যেতে বলেছি, তুই যাবি। তোর আন্টি আমাকে অনেক করে বলে গেছে। মা, আমি আর কোনো কথা শুনতে চাইছি না, যা রুমে গিয়ে রেডি হয়ে আয়।
তারপর বাধ্য হয়ে রুমে গিয়ে রেডি হতে লাগলাম। একটা সবুজ রঙের শার্ট ও একটা কালো ব্ল্যাক জিন্স প্যান্ট পরে বের হলাম। বের হয়ে এসে দেখি মা আপু রেডি হয়ে বসে আছে। আমি তো তার দিকে একবার তাকিয়ে ক্রাশ খেয়ে গেলাম। একটা সবুজ রঙের 3 পিস পরা ও চোখে গাঢ় কাজল এবং মুখে হালকা মেকআপ, অনেক সুন্দর লাগছে। তবে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই আমার ঘটনাগুলো মনে পড়লো, তাই চোখ নামিয়ে নিলাম। ওইদিকে মাওয়া সেই ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই সে আমি নিচে নামতেই আমার সামনে আসলো। আমাকে আজকে কেমন লাগছে? আমি কোনো কথা না বলে চলে যাচ্ছিলাম, তখনই সে আমার হাত ধরলো। আপনি আমার হাত ধরছেন কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাচ্ছ কেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আচ্ছা, তোমার উত্তর দিতে হবে না। এভাবে বের হয়েছো কেন? আমি কিভাবে বের হব এটা আমার ব্যাপার। মাওয়া তখনই আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিল। তোর এভাবে যেতে হবে না, এভাবে গেলে তোর দিকে মেয়েরা তাকিয়ে থাকবে। আমি কিছু বলতে যাব, তার আগেই মা এসে পড়লো। কি রে আতিক, তোর চুল এভাবে কেন? যা চুল ঠিক করে আয়। না আম্মু, এভাবেই যা। বলেই জিব্বায় কামড় দিল মাওয়া। আমি চুলে হাত দিয়ে চুল হালকা ঠিক করছিলাম। ওর কথা শুনে আমি তো অবাক, আর মাও অবাক। আমাকে আম্মু বানিয়ে ফেললি? কেন? তোমাকে আম্মু ডাকলে তোমার সমস্যা আছে? আরে আমি বলছি কোনো সমস্যা আছে তুই ডাকিস। আচ্ছা আন্টি, আমরা গেলাম। আচ্ছা যা, তবে সাবধানে যাবি। তারপর দুজনে বাসা থেকে বের হলাম। মাওয়া একটা রিক্সা ডাক দিল এবং সে রিক্সা উঠল। এসো, রিক্সায় ওঠো। না, আপনি যান, আমি অন্য রিক্সায় আপনার পিছু পিছু আসতেছি। না, তুমি রিক্সায় ওঠো। না, যাব না, আপনি যান, আমি আসতেছি। তুমি রিক্সায় উঠবে নাকি আমি বাসায় গিয়ে আম্মুকে ডেকে আনবো? বাবা উঠো, বৌমা এত করে বলছে, উঠো। না কাকা, আসলে আমাকে থামিয়ে দিল মাওয়া। আসলে কাকা, ও আমার উপরে রাগ করেছে, রিক্সায় উঠছে না, প্লিজ একটু বোঝান। তারপর কাকার জোরাজুরিতে রিক্সায় উঠলাম। মাওয়াও আমার হাত ধরার চেষ্টা করতেছে, কিন্তু যতবারই ধরার চেষ্টা করে ততবারই হাত সরিয়ে নিই। এভাবে চলে আসলাম গন্তব্যস্থলে, শিফাপুর বাসার সামনে। তারপর রিক্সা থেকে নেমে আমি ভাড়া দেওয়া হয়, সে ভাড়া দিয়ে দিল। তারপর শিফা আপুদের বাসায় প্রবেশ করলাম। তখনই দেখলাম অনেকগুলো মেয়ে মাওয়ার কাছে আসলো। 2 থেকে 3 জনকে চিনি, তাই বুঝতে পারলাম এরা মাওয়ার বান্ধবী। তাদের আসে দেখেই আমি চলে গেলাম অন্য পাশে। সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব, একা তো, কিছুই ভালো লাগছে না। অন্যদিকে মা আপুর বান্ধবীরা। আতিককে আজকে সেই লাগতেছে দোস্ত। একদম নজর দিবি না, চোখ তুলে নেব। আচ্ছা বাদ দে, আতিক কি তোকে মেনে নিয়েছে? না রে, আমাকে দেখলে এড়িয়ে চলে। তবে আমি জানি এটা ওর অভিমান। আমাকে যে করেই হোক ওর অভিমান ভাঙাতেই হবে। একটু ভালোভাবে, কারণ তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস। আচ্ছা, আমি এখন ওর কাছে যাচ্ছি, ও মনে হয় একা বোর হচ্ছে। আচ্ছা যা, আমাদের কাছে নিয়ে আয় তোর জুনিয়র লাভারটাকে। আচ্ছা দাঁড়া, নিয়ে আসতেছি। তারপর মাওয়া আমার কাছে আসলো। এখানে একলা কি করতেছো? চলো ওখানে ওদের সাথে আড্ডা দিই। থাক, এখানে আমি একাই ভালো আছি, আপনি গিয়ে তাদের সাথে আড্ডা দেন। আরে চলো না, কি হয়েছে? বলে হাত ধরে টানতে শুরু করলো। তারপর বাধ্য হয়ে মাওয়ার সাথে সেখানে গেলাম। কি দুলা ভাই, আমাদের কাছে আসতে এত লজ্জা পেলে হয় নাকি মাওয়া আসতে বারণ করেছে? প্রথমত আমি আপনাদের দুলাভাই নই, আর আপনারা আমার বড় আপু, আর তাই আপনাদের কাছে আসতে লজ্জা কিসের? তাই নাকি? তাহলে আমাদের দেখে ওই পাশে চলে গেল কেন? আসলে আমার কোনো অনুষ্ঠানে বন্ধুদের ছাড়া যেতে ইচ্ছে করে না। ও আচ্ছা। তারপর জন্মদিনে অনুষ্ঠান সম্পন্ন করে মাওকে নিয়ে বাসায় এসে ঘুম দিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তারপর সব বন্ধুরা এক হয়ে আড্ডা দিচ্ছিলাম। দোস্ত, মা বাপুকে এত সহজে ছেড়ে দিবি না, ওকে কষ্ট কি বোঝাতে হবে। আমি ওকে কষ্ট দিব? দোস্ত শোন, মাথা ঠান্ডা রাখিস, কষ্ট দিতে গিয়ে আবার বেশি করে ফেলিস না। আমরা জানি তুই মা বাপুকে ভালোবাসিস, তাই হালকা কষ্ট দিয়ে মেনে নে। আচ্ছা, ভেবে দেখবো। তোরা ওর কথা বাদ দে তো। আরে ওই দেখ, মাও আপু কলেজ এসেছে। আরে আসুক, তাতে আমাদের কি, আমরা আমাদের মতো থাকবো। মাওয়া আজকে ওর বান্ধবীদের কাছে না গিয়ে সোজা আমার পাশে এসে বসলো। আমি সেটা দেখে উঠে সেখান থেকে ক্লাসের দিকে হাঁটা ধরলাম। এদিকে মাওয়া আমাকে উঠে দেখেই দৌড়ে গিয়ে আমার হাত ধরলো। আপনি আমার হাত ধরছেন কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভাবে এড়িয়ে চলছো কেন? আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আপনি আমাকে আর বিরক্ত করবেন না। মাওয়া তখন আমার মাথাটা ধরে টান দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, যেটা দেখে আমি থমকে গেলাম। আমি ভাবতেই পারিনি মাওয়া কলেজের সবার সামনে এমনটা করবে। তবুও
নিজেকে শক্ত করে তাকে ছাড়িয়ে টাস করে 2টা থাপ্পড় দিলাম। কি পেয়েছিস কি? আমাকে কি খেলার পুতুল পেয়েছিস যে তোর কথায় নাচবো? যখন তোকে ভালোবাসতাম তখন আমাকে প্রতিটা পদক্ষেপে অপমান করতি, এখন আমার কাছে আসলি কেন? দেখো, আমি আগে যা করেছি ভুল করেছি। আমি এখন তোমায় ভালোবাসি। তুমি মারলে আমাকে আরও মারতে পারো। মাওয়া গালে হাত দিয়ে কান্না করে। আমি কিছু না বলে চলে আসলাম ক্লাসে। মাওয়া আর সেদিন ক্লাস না করে বাসা চলে গেল। মাওকে আসে দেখেই ওর মা ওর কাছে গেল। কি হয়েছে? এত তাড়াতাড়ি আসলি? আর তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? মাওয়া ওর মায়ের দিকে তাকালো। আন্টি তাকিয়ে দেখে মাওয়ার চোখে পানি। এ কি মা, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল মা। মা, আমি আতিককে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না মা। কি বলছিস এসব আতিক? তোর ছোট মা? এটা হয় না। ছোট বড় জানি না আমি। আমি আতিককে চাই, নাহলে আমি মরে যাব। আচ্ছা মা দাঁড়া, তুই কাঁদিস না, আমি তোর বাবাকে আসতে বলতেছি। তারপর আন্টি আঙ্কেলকে কল দিল। হ্যালো। হ্যাঁ বলো, কিসের জন্য কল দিয়েছো? একটু তাড়াতাড়ি বাসায় এসো, তোমার মেয়ে পাগলামি শুরু করেছে। কেন, কি হয়েছে? ফোনে বলা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা, আসতেছি। তারপর আঙ্কেল অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসলো। কি হয়েছে মামার? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। কি হয়েছে মামা? তোর চোখ মুখ থেকে মনে হচ্ছে অনেক কেঁদেছিস। কি হয়েছে আমাকে খুলে বল। বাবা, আমি আতিককে ভালোবাসি, কিন্তু ও এখন আমাকে ভালোবাসে না। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কি বলছিস এসব? আর আতিক তোর ছোট হলেও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তারপর। আতিকের সাথে ঘটনা শুরু থেকে সব কিছু খুলে বলল। তাহলে এখন কি দোস্ত তোর? দোষ আমার, কিন্তু আমি এখন আতিককে সত্যি খুব ভালোবাসি। আমি আতিককে ছাড়া বাঁচবো না। এভাবে ভেঙে পড়িস না, আমি দেখছি কি করা যায়। চলো আমরা আতিকের বাসায় যাই। তারপর আঙ্কেল আন্টি মাওয়া আমাদের বাসায় আসলো। বাসায় এসে আন্টি মাকে সব কিছু খুলে বলল। ও এই ব্যাপার, এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম যেদিন তুই আমার থেকে আম্মু ডাকার পারমিশন নিয়েছিস। মাওয়া মাথায় হাত দিয়ে বলল। তাহলে এখন ছেলের বউ করে না? কেন রে, আমার ছেলেটা তোকে একেবারে পাগল করে ফেলেছে ওর প্রেমে। আচ্ছা যা, তোকে আমার ছেলের বউ করব। সত্যি? বলে কুচিতে জড়িয়ে ধরল মাকে। আচ্ছা ভাবি, একটা কাজ করলে হয় না? আপনি আপনার 2 ছেলের বিয়ে একসাথে দিবেন। ও, সেটা করলে তো আরও ভালো হয়, তবে এই বিয়েতে আতিকের একটা প্ল্যান করে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? এই প্ল্যানটা পরে বলা হবে। তারপর মামাও তার মাকে প্ল্যান বুঝিয়ে দিল। কিন্তু এটা করলে তো আতিক আমার প্রতি আরো অনেক রেগে যাবে। এখন বিয়ের পর সব রাগ ভাঙানোর দায়িত্ব তোর। এখন তুই পারবি কিনা বল। তুমি যা বলবে তাই করব, শুধু আতিককে পেলেই হবে। তারপর মামা এবং আন্টি বাসা চলে গেল। এদিকে আমি ক্লাস করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মা বাবা দুজনে কী যেন কথা বলতেছে। আমাকে দেখেই থেমে গেল। তোর এই কাজটা করতে লজ্জা করলো না? ছি, তুই এত খারাপ। এ কি বাবা, আমি কি করেছি? তোমরা আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি করছো মানে? তুমি কিছু জানো না? মাও তোমার বাচ্চার মা হতে চলেছে, আর তুই বলছিস কিছুই করিসনি? কি এসব যাতা বলছো মা? আমি এসব কিছুই করিনি। চুপ বেয়াদব, অপরাধ করে আবার মিথ্যা বলা হচ্ছে। বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি। চুপ, কোনো কথা বলবি না। সামনের সপ্তাহে তোর ভাইয়ের সাথে বিয়ে। বাবা আমি বিয়ে করতে পারবো না। কি, তুই আমার মুখের উপর কথা বললি? বাবা প্লিজ বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমরা তোমার এত কথা শুনতে চাই না। তুই যতদিন এই বিয়ে না করিস তাহলে আমাদের মান ইজ্জত কিছু থাকবে না। আমাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে। কি বলছো এসব তোমরা? ঠিক বলছি। এখন তুই বিয়ে করবি কিনা বল। ওকে, আমাকে তোমরা বলিফাটা করলে যাও, তোমাদের যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না বলেই রুমে চলে গেলাম। আমি চলে যাওয়ার পর বাবা ও মায়ের মধ্যে কথোপকথন। আমরা কাজটা কি ঠিক করছি? আরে তুমি চিন্তা করো না তো, ওর মাওয়ার উপর একটু অভিমান আছে, ভেঙে গেলেই শেষ। তুমি যতটা সহজভাবে বলছো ততটা সহজ না। আমরা ছেলেটার মন ভেঙে দিয়েছি মনে হয় না। এরপর আমাদের সাথে ঠিকভাবে কথা বলবে।
একটু চিন্তার বিষয়, তবে আগে বিয়েটা হোক, তারপর ভেবে দেখব। এদিকে আমি রুমে গিয়ে ভাবতেছি, মেয়েটা পেয়েছি কি আমাকে? আমাকে কি খেলার পুতুল মনে করে? এসব ভাবতে ভাবতে বিকাল হয়ে গেল। দুপুরে খাইনি, খেতে ডেকেছিল মা। তারপর কে যেন দরজায় নক করলো। আতিক, দরজাটা খুল। বুঝতে পারলাম ভাইয়ার কণ্ঠ। তারপর গিয়ে দরজা খুলে দিলাম। কি শুনছি এসব? তোরও বিয়ে হবে নাকি আমার বিয়ের সাথে? মা বাবা তো বললো। কি হয়েছে আমাকে খুলে বলতো। তারপর ভাইয়াকে সব বললাম। বাবা মা কী বলেছে সব কিছু। তোমার মনে হয় কি আমি এসব কিছু করেছি? আমি জানি তুই এসব কিছু করিসনি। তখনই ভাইয়ের ফোনে কল আসলো। আমি আসছি, তোর ভাবি ফোন দিছে, এই ব্যাপারে ওর থেকে একটু পরামর্শ নেই। যাও। তারপর আমি রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে সবাইকে ফোন করে বের হতে বলে চলে গেলাম আড্ডাখানায়। গিয়ে দেখি আনন্দ দাঁড়িয়ে আছে, আর ওরা দুজন বাইক থেকে নামলো, আর বসলাম সবাই আড্ডা দিতে। আতিক, তোর মুখটা আজকে এত শুকনো শুকনো লাগছে কেন? এমনি। কি হয়েছে প্লিজ আমাদের খুলে বল। শোন তাহলে, সব বললাম। তার মানে তুই দুপুরে কিছু খাসনি? চল খেতে চল। এখন দরকার নেই। শালা উঠ, তুই খাবি আর খেতে খেতে কথা বলবো। তারপর সবাই একটা রেস্টুরেন্টে গেলাম, খাবার অর্ডার করে বসলাম। দোস্ত, আমি বাসায় খাবার খাবো না 1 মাস, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে সমস্যা নেই, আমাদের যে ফান্ডে টাকা রাখছিলাম সেটা নিয়ে আমরা 4 জন 1 মাস বাইরে খাবো। সেটা করলেই তো হয়। ভাই, ওইটা দিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চেয়েছিলাম। শালা ঘোরাঘুরি পরে আগে সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, তোদের ইচ্ছা। দোস্ত, মাওয়া আপুর ব্যবস্থা কি করবি? সেটা দেখতে থাক। আপনারা কিসের টাকা বোঝেননি তো, তাই না? এটা আমরা 4 বন্ধু মিলে টাকা রাখতাম, একসাথে সবাই মিলে দূরে ট্যুর করতে যাব বলে, কিন্তু এখন সেটাই খরচ করতে হচ্ছে। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে সোজা রুমে ঢুকলাম। অবশ্য মা জিজ্ঞেস করেছিল কোথায় গিয়েছিলাম, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। এভাবে করতে করতে আমাদের বিয়ে হয়ে গেল। ভাইয়া বাসার ঘরে বাবির কাছে চলে গিয়েছে। আমি এখনও বাবা মায়ের সাথে কথা বলি না, বাসার খাবার খাই না। বাবা মা আমাকে অনেক খেতে বলেছে, খাইনি। কোনো কথা বলতে এলে এড়িয়ে চলেছি। আর বাবা প্রত্যেক দিন আসতো, কিন্তু আমি কোনো কথা বলতাম না। এগুলো ভাবতেছি, তখনই বাবা মা আমার সামনে আসলো। বাবা, মেয়েটা বাসর ঘরে একা বসে আছে, তুই যা এখন। আমি কোনো কথা না বলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি মাওয়া ঘোমটা দিয়ে বসে আছে। আমি এসেছি টের পেয়ে বিছানা থেকে উঠে এসে সালাম করতে এলো। আমি সরে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মাওয়া এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। সেটা দেখেও না দেখার ভান করে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম বিছানাতে কেউ শুয়েছে, আর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। সাথে সাথেই পেছন থেকে হাতটা সরিয়ে উঠে পড়লাম। মাওয়া উঠল। কি পেয়েছিস কি তুই? তোকে স্পর্শ না করা আমি এখন তোর পেটের সন্তানের বাবা আমাকে বানিয়ে দিলি চরিত্রহীন, তাতেও তো হয় না। বিশ্বাস করো, আমার পেটে কোনো সন্তান নেই। এটা আমি তোমাকে পাওয়ার জন্য করেছি। তাই বলে আমাকে চরিত্রহীন বানিয়ে দিবি? নিশ্চুপ। কথা বলিস না কেন? আমি জানি কিছু বলতে পারবি না। শোন, বিয়ে করছস আমাকে, এটাই চেয়েছিলি। এখন তুই আমাকে স্পর্শ করবি না। আমার সামনে তোর ওই মুখ যেন না দেখে। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি এই কাজটা করেছি। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। তোর ন্যাকা কান্না বন্ধ কর। আমি এখন ঘুমাবো। আমি মাঝখানে কোলবালিশ রেখে দিয়েছি, এর মাঝে এই পাশে ভুলও আসবি না। মাওয়া কিছু না বলে চুপচাপ কান্না করছে, সেদিকে চোখ না দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়েছি নিজেও জানি না। কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। তাকে দেখি মাওয়া জায়নামাজে বসে মাওয়া হাত তুলে কান্না করছে। আমার একটু কষ্ট লাগলো, কিন্তু ওর দেওয়া কষ্টগুলো আমার মনে পড়ে গেছে, তাই চুপ করে ঘুমালাম। একটু পরে ঘুম ভাঙলো কারো ডাকে। তাকে দেখি একজন পর্দাশীল মেয়ে। আরে কে আপনি? আরে আমি মাওয়া, তুমি আমাকে মুখ দেখাতে মানা করেছো, তাই এইভাবে আসলাম। ও আপনি? তা এইভাবে না আসলে খুশি হতাম। আমার তো আসতেই হবে। আর এই নিন চা। সরি, আমি চা খাই না, আপনি এখন যেতে পারেন। প্লিজ, আমার উপরে রাগ খাবারের উপরে কেন দেখাচ্ছ? তোকে এত কথা বলতে বলেছি? তোকে এখান থেকে যেতে বলেছি না? তারপর মাওয়া মাথা নিচু করে চলে গেল। আমি চলে গেলাম ফ্রেশ হতে। এদিকে মাওয়া আবার রান্না করে গেল। কি আতিক চা নিয়েছে? না আম্মু, উল্টো আমাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। বললাম যাস না ওর সামনে, তবুও গেলি। যাবো না কেন? যেতে হবে। তোমার ছেলে যদি আমাকে মেরেও ফেলে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করব।
ও আমার ছেলেকে এতটা ভালোবাসিস, তাহলে প্রথমে এমন করলি কেন? প্রথমে তোমার ছেলের ভালোবাসা বুঝতে পারিনি তাই। এখন তোমার এর জন্য অনেক কষ্ট করতে হবে। ভাবি রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল, তাই তো করতেছি আমি। ও তোমার ভালোবাসায় অনেক কষ্ট পেয়েছে, তা আমি ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি। তাই তোমাকে ওর ভালোবাসা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। আচ্ছা ভাবি, আপনি একটু হেল্প করেন আমাকে। আমি তোমার সাথে সব সময় আছি। থ্যাঙ্কস ভাবি। ওয়েলকাম। তবে আমার দেবরটাকে কষ্ট দিতে পারবে না কখনো। হয়েছে তোদের, এদিকে রান্না হয়ে গেছে, এখন এগুলো খাবার টেবিলে নিয়ে যা। আরে আমাদের তো খেয়ালই নেই, দাও দাও। মা, আমাকেও দিন, আপনি আমাকে রান্নায় সাহায্য করতে দেননি। ওই তুই আমাকে আপনি করে বলছিস কেন? তোরা আমার মেয়ে, তাই সব সময় আমাকে আম্মু বলবি এবং তুমি করে কথা বলবি। আচ্ছা আম্মু। তারপর দুজনে খাবার টেবিলে খাবার নিয়ে গেল। ওদের খাবার দেওয়া দেখে বাবার ভাইয়া খাবার টেবিলে চলে আসলো। এদিকে আমি ওয়াশরুম থেকে বের হয়ে কিছুক্ষণ ফোন টিপতাম। তারপর রেডি হয়ে নিচে বের হলাম কলেজ যাওয়ার জন্য। ও তুমি এসে পড়েছো? আমি এক্ষুনি ডাকতে যাচ্ছিলাম। আমি কিছু না বলে হাঁটা ধরলাম। ওই দাঁড়া। বলো। কোথায় যাচ্ছিস এখন? কলেজে যাব, কাজ আছে। আজকে তোর কলেজে যাওয়ার দরকার নেই। আজকে ঝিমুদের বাসায় যাব। তুই আর মাওয়া আমাদের সাথে যাবি, আর তারপর এসে আমি আর ঝিমু তোদের বাসায় যাব। ভাইয়া আমার দ্বারা এসব হবে না। মানে? আচ্ছা ভাইয়া, তোর যেতে হবে, আই খেতে আই। ভাবি আমি একজন চরিত্রহীন, আর তার সাথে এই বাসার মানুষের একসাথে খায় কি করে? ওইসব বাদ দে, বাবা এখন খেতে আয়। আরে না, আপনারা আমার জন্য গলায় দড়ি নিয়ে মরতে চেয়েছিলেন বলেই তো চলে আসলাম। তারপর বের হয়ে বন্ধুর সাথে এক হয়ে খেতে গেলাম। এদিকে আমি চলে যাওয়ার পর, কেন তোমরা ওর সাথে এমন করলে? বলে দিলে না ওকে আমার বিয়েতে আনন্দ করতে দিলে না, আর এমন একটা কাজ করছো যে ঘরের খাবারও খাচ্ছে না। আমি ভাবছি নাকি এত কিছু হবে। আমি আর কিছু বলবো না, তোমরা বুঝো। বলেই খাবার টেবিল থেকে উঠে গেল। মা, আজকে আমাদের বাসায় যেতে হবে না, সবকিছু ঠিকঠাক হলেই যাব। আচ্ছা ঠিক আছে। আর ভালো লাগছে না, কি যে শুরু হলো বাড়িতে। আমি তোমাকে মানা করলাম এটা করতে, তবুও তুমি করলে। বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আমি করেছি, এটা আমি ঠিক করব। বলে কিছু না খেয়ে চলে গেল। তারপর সবাই না খেয়ে চলে গেল। আর মাওয়া তো আমি বের হওয়ার সাথে সাথেই রুমে চলে গেছে। কিছুক্ষণ কেঁদে কলেজ যাওয়ার জন্য বের হলো। তখনই দেখে সবাই একসাথে হয়ে সোফায় বসে আছে। কোথায় যাচ্ছিস এভাবে সকালেও? দেখলাম পর্দা করছিস নাকি? এখন থেকে করব। আর এখন কলেজে যাচ্ছি। আজকে যাওয়ার দরকার নেই, কিছু তো খাসও নাই। থাক, যতদিন তোমার ছেলে বাসার খাবার না খাবে ততদিন আমি খাবো না। এতে যদি আমি মরে যাই তো যাব। শুধু তুই কেন, বাসার কেউ খাবে না এখন থেকে। আচ্ছা আমি কলেজে যাচ্ছি। আচ্ছা যাও, দেখো আমার দেবতার মন জয় করতে পারো কিনা। সেজন্যই তো যাচ্ছি। বলেই বের হলো। এদিকে আমরা খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি। দোস্ত দেখ, এই কলেজে প্রথম কাউকে বোকরা পড়া এত সুন্দর একটা মেয়ে দেখছি। শালা মনের কাছে বলা লাগবে। দেখ দোস্ত, মেয়েটা এদিকে আসছে। তো আমি কি করব? এর মধ্যে মেয়েটা এসে আমার পাশে বসলো। এ কি আপনি এখানে বসছেন কেন? আমি আমার স্বামীর কাছে বসবো না তো কার কাছে বসবো? বসতে বাকি রইল না এটাকে, এবং সকালের পর্দার কথা মনে পড়ে গেল। দেখেন আমি একা আছি, ভালো আছি, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আমি জানি তুমি ভালো নেই, আর তুমি আমাকে ছাড়া একদম ভালো থাকতে পারবে না। একদম ঠিক কথা। সিয়াম বলেছিল। আমার রাগ দেখে চুপ হয়ে গেল। চুপ হয়ে গেলেন কেন? বলেন, সমস্যা নেই, ও কিছু বলতে পারবে না। তারপর আমার দিকে তাকাতেই দেখে আমি নেই। দূরে তাকিয়ে দেখে আমি হাঁটতেছি। তখনই মামা উঠে দৌড় দিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি দাঁড়িয়ে গেলাম, অনুভূতিটা বোঝার চেষ্টা করছিলাম। তখন আমার আগের কথাগুলো মনে পড়ে গেল। পেছন থেকে ছাড়িয়ে দুটো থাপ্পড় মারলাম। কি সমস্যা কি আপনার? আপনাকে মানা করা সত্ত্বেও কেন আমার কাছে আসেন? বাবা নিঃসুপ হয়ে দাঁড়িয়ে কাছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান আমার সামনে থেকে। মামা আমাকে অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি করব ভেবে পাচ্ছি না, তাই তাকে ছাড়িয়ে ক্লাসে চলে গেলাম। দোস্ত, তোর হাতে রক্ত। আমি হাতের দিকে তাকিয়ে দেখি সত্যি হাতে রক্ত। তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। আমি কি করেছি? ওকে আমার কাছে আসতে মানা করি, তবুও আসে কেন? তাই বলে এইভাবে করবে? আমি জানি থাপ্পড়টা এত জোরে মারা
উচিত হয়নি, কিন্তু ও আমাকে আমার বাবা মায়ের সামনে চরিত্রহীন বানিয়েছে। তবুও তোরা বলবি আমি বাড়াবাড়ি করছি? অধরার তিথি চুপ হয়ে গেল। কি হলো, এখন চুপ কেন? সরি রে, ভুলে গিয়েছিলাম। তবে আপুর কষ্ট দেখতে পারতেছি না। আমার মনে হয় তোকে সত্যি ভালোবাসে। কিছু বলতে যাব, তখনই স্যার এসে পড়লো। তারপর ক্লাস করে বের হয়ে দেখি মাওয়া আমার বাইকের কাছে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। তখনই মায়া বাইকে উঠলো। বাইকটা থামিয়ে, আপনি বাইকে উঠছেন কেন? দেখো, তুমি যা করার পরে করো, আগে বাসায় চলো, বাবা অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে আমার হৃদয় কেঁপে ওঠে, তাই তাড়াতাড়ি বাইক স্টার্ট দিলাম। মা পিছনে বসে আছে। আমি বাইক নিয়ে জোরে চালাচ্ছি দেখে মামা ভয় পেয়ে জড়িয়ে ধরলো। আমি কিছু বলিনি, কারণ তাড়াতাড়ি যেতে হবে তাই। কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে আসলাম। গিয়ে দৌড়ে বাবার রুমে গেলাম। গিয়ে দেখি বাবা শুয়ে আছে। মা খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাবা খাচ্ছে না। খাবারটা খেয়ে নাও, তাহলে ওষুধ খেতে পারবে না। আমার ঔষধ খাওয়ার দরকার নেই। কি হয়েছে বাবা, খেতে যাচ্ছ না কেন? বাবা মুখটা ঘুরিয়ে নিল কথা না বলে। তুই খাবার খাচ্ছিস না দেখে আজকে বাড়িতে কেউ খাবার খায়নি, আর তাতেই বাবা অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, আমি খাবার খাবো, আপনি বাবাকে খেতে বলুন। আমি কেন বলবো, তুই বল। আমরা না খেলে তোর কি আসে যায়? বাবা প্লিজ খেয়ে নিন আপনি। বাবা চুপ করে শুয়ে আছে। আচ্ছা বাবা, আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। আমি হাত ধুয়ে প্লেট থেকে এক লোকমা তার মুখের সামনে ধরতে সে খেয়ে নিল, এবং সেও তার হাত ধুয়ে আমাকে ধরেছে। আমি খেয়ে নিলাম, কারণ বাবা যদি রাগ করে আর না খায়। তারপর সবাই খাবার খেয়ে নিল, আমিও খেয়েছি। মা আমার সাথে অনেক কথা বলতে চেয়েছে, আমি বলিনি। তারপর বিকেলবেলা আমি বন্ধুর সাথে আড্ডা দিয়ে এবং আজকে থেকে আর বাইরে খেতে হবে না সব বলে এসেছি। সন্ধ্যার সময় বাসায় এসে দেখি মা কাছে। আমি দেখে চলে আসলাম। রাগের জন্য আমি পরে জেনে নিব, কিন্তু কিছুক্ষণ পর মা আমার রুমে আসলো। বাবা, আমার উপরে এত রাগ করে থাকিস না। আমি এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এতটুকুতেই এত কষ্ট? যখন আপনারা আমাকে যা দিয়েছেন তা কি? বাবা, এর থেকে তুই আমাকে মেরে ফেল। আপনারা অন্যর কথা শুনে নিজের ছেলেকে চরিত্রের দাগ লাগিয়েছেন। আর কি আপনারা যা করেছেন বলেছেন আমি তাই করেছি। আর কি চান বলুন? বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এরকম করব না। আরে এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমি সবসময়ই আপনারা যা চাইবেন তাই করব। বাবা, আর একবার যদি এভাবে কথা বলিস আমি মরে যাব। না মা, এইভাবে বলো না। বলেই মাকে জড়িয়ে ধরলাম। যতই হোক মা, তাই আর রাগ করে থাকতে পারলাম না। আমি জানতাম তুই আমাকে কষ্ট দিতে পারবি না। কিন্তু এরপর যদি আর আমার সাথে এরকম করো, তাহলে আমি আর বাসায় আসবো না। আচ্ছা, তুই নিজে চল। আচ্ছা মা, তুমি যাও, আমি আসতেছি একটু ফ্রেশ হয়ে। আমি ফ্রেশ হতে ঢুকে যাব, তখনই মা রুমে আসলো। আমি একবার তাকিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মা রুম গোছাচ্ছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি ওকে দেখে রুম থেকে বের হতে যাব, তখনই আমার হাত টেনে ধরলো। কি হয়েছে, এভাবে হাত ধরে টানছেন কেন? হাত ধরে টানছি কেন মানে? সবাইকে তো ক্ষমা করেছো, আমাকে একটু ক্ষমা করা যায় না? আরে আপনি কি দোষ করেছেন যে ক্ষমা চাইতে হবে? এভাবে বলছো কেন? আচ্ছা যাই হোক, কালকে বাসর রাতে তো আমাকে একটু আদর করো নাই, আমাকে এখন একটু আদর করো। সকালে থাপ্পড়ের কথা মনে আছে? আর আপনাকে আমার সামনে আসতে মানা করলেও আসেন কেন? মাওয়া নিঃসুপ। আমাকে কি একটু ক্ষমা করে ভুল শুধরানোর সুযোগ দেওয়া যায় না? ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু ভুলের থেকেও বড় কিছু করেছেন আপনি, যা ক্ষমার অযোগ্য বলেই নিচে চলে গেলাম। তারপর মাওয়া কিছু না বলে চুপচাপ আমার পিছু পিছু নিচে আসলো, আর সবাই একসাথে সবাই বসলাম। আচ্ছা শোন, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। আতিক, তুই কি রাখবি প্লিজ? বাবা। মা, একটা কথা বাদে যা বলবে সব রাখার চেষ্টা করব। এই একটা কথা কি? সেটা বলবো না। আচ্ছা শোন, নিঝুমদের বাসা থেকে ফোন দিয়েছে, ওদের যেতে বলেছে। এটাই নিয়ম, না গেলে সমস্যা হবে। আচ্ছা তাহলে ভাই আর ভাবিকে পাঠিয়ে দাও। আমরা গেলাম, তোর মা আর মাওয়াকেও আমাদের সাথে যেতে হবে। না মানে না, না মানে না গেলে হয় না? না হয় না, তোরা না গেলে আমরাও যাব না। ভাবি প্লিজ। দেখ আতিক, তুই কিন্তু কথা দিচ্ছিস, আমার কথা রাখার চেষ্টা করবি, তাহলে এমন করছিস কেন? আচ্ছা যাও, যাব। আচ্ছা মামা, তোর কোনো আপত্তি নেই তো? আমার আবার আপত্তি করার কি আছে?
ও তাহলে আর সমস্যা নেই, কালকে সকালেই তোমরা রওনা দিও। রাতেই যা যা নেওয়ার গুছিয়ে নিও। আচ্ছা চলো ডিনার করতে, তারপর আবার তোমাদের গোছাতে হবে। তারপর সবাই খাবার টেবিলে বসলাম। খেয়ে উঠে যে যা রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মামা গোছাতে শুরু করলো। তুমি কি নেবে বলো, আমি গুছিয়ে নিই। থাক, দরকার নেই, আমারটা আমি গুছিয়ে নিতে পারবো। দুইটা ব্যাগ করবে নাকি আবার? না, একটাই করব। আপনি আপনারটা গুছিয়ে ব্যাগটা আমাকে দিন, আমি গুছিয়ে নেব। তারপর মামা নিজেরটা গুছিয়ে আমার কাছে ব্যাগ দিল। আমি যা যা নিব তা বিছানার উপর রাখলাম। তারপর ভাঁজ করাগুলো ব্যাগে নিয়ে অন্যগুলো ভাঁজ করতেছিলাম, কিন্তু পারছি না। এতদিন কোথাও গেলে মা গুছিয়ে দিয়েছে, আমি ভাঁজ করতে পারছি না দেখে মামা ফিক করে হেসে দিল। সরো, যেটা পারো না সেটা করতে দাও। চল, আমি করছি। তারপর আমাকে জোর করে সরিয়ে দিল। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি এটা পাই না। ও যেটা করছে সেটা দেখছি। তারপর গোছানো শেষে ব্যাগটা রেখে মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। আচ্ছা বলছি কি, মাঝখানে কোলবালিশটা না দিলে হয় না? না, হয় না। এভাবে ঘুমাতে পারলে ঘুমান, না হলে অন্য রুমে যান। মা আর কথা না বাড়িয়ে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর আমি কখন যে ঘুমিয়ে গেলাম মনে পড়ছে না। সকালবেলা আজানের শব্দে ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখি একটা মায়াবী চেহারা আমায় টানছে। চোখের নিচে কালি পড়েছে, মনে হয় না ঘুমিয়ে কান্না করেছে। তাই ওকে না জাগে ওর মায়াবী মুখের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ও নড়ে চড়ে উঠল। আমি বুঝতে পেরে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে অজু করে নামাজ পড়তে চলে গেলাম। এদিকে কিসের জন্য যে নড়তে গেলাম? একটা না তাকিয়েছিল, কত ভালোই না লাগছিল। পাগলটার ভিতরে অনেক রাগ অভিমান জড়ে আছে, যার জন্য আমাকে মেনেই নিতে পারছে না। ভাবতে লাগলো। তারপর মা উঠে তাড়াতাড়ি অজু করে নামাজ পড়ে নিচে গেল। মায়ের সাথে রান্নাঘরে, ওর সাথে সাথে বাবিও গেল। ওই আজকে কাউকে রান্নাঘরে আসার দরকার নেই। কেন আম্মু, আমরা তোমাকে সাহায্য করব। না, কাউকে সাহায্য করতে হবে না। অনেক কষ্টে ছেলেটার রাগ ভাঙিয়েছি, আজকে নিজের হাতে রান্না ওকে খাওয়াবো। তাহলে আমরা এখন কি করব? তোমরা দুজনে এখন রুমে গিয়ে সব ঠিকঠাকভাবে দেখে নাও। তারপর মামা ও ভাবি রুমে চলে আসলো। এদিকে আমিও নামাজ পড়ে এসে রুমে শুয়েছিলাম। আমি নামাজ পড়ে গিয়ে বিছানায় শুয়ে ঘুমালাম। এদিকে মাও এসে দেখে আমি ঘুমাচ্ছি। আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতো। কিছুক্ষণ তাকিয়ে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে আমার ঘুমের ভিতর মনে হচ্ছে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেটা আমার খুব ভালো লাগতেছে। তারপর কে আমার মাথায় হাত বুলাচ্ছে সেটা দেখতে চোখ খুলতে দেখি মাওয়া। আমি এক ঝটকায় হাত সরিয়ে নিলাম। কি হয়েছে, এভাবে করতেছো কেন? আপনি আমাকে স্পর্শ করার সাহস পেলেন কোথায়? আপনাকে এতবার বলার পরও কেন আপনি আমার সামনে আসেন? তুমি আমাকে মারো, যা ইচ্ছে করো, তবুও তোমার থেকে দূরে থাকতে বলো না প্লিজ। আমি কিছু বলতে যাব তখনই ভাবি রুমে আসলো। তাতে আমি থেমে গেলাম। কি তোমাদের সব গোছানো শেষ হয়েছে? ভাবি, সব গুছিয়ে নিয়েছি। ওহ, তাহলে তো ভালোই। এখন চলো খেতে, চলো, মা খেতে ডাকছে। আচ্ছা ভাবি, চলুন আগে খেয়ে আসি, তারপর রেডি হয়ে বের হব। আচ্ছা চলো। তারপর মামা পর্দা করে বের হলো এবং খাবার টেবিলে খাবার সার্ভ করে দিতে লাগলো। কি হলো মামা, তুমি বসছো না কেন? আসলে বাবা, এখানে খাবার খেতে হলে আমার মুখ খুলতে হবে। ওহ, তাইলে বাবা আপনারা খান। আপনারা খাওয়ার পর আমি মাওয়া খেয়ে নিব। তারপর আর কোনো কথা হলো না, আমরা খেয়ে উঠলাম। তারপর মামা আর ভাবি খেলো। আমি রুমে ছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম রেডি হওয়ার জন্য। বের হয়ে দেখি মামা শাড়ি পরছে, আর সাথে সাথেই মামা আমার দিকে ঘুরল। সরি, আমি বুঝতে পারিনি আপনি শাড়ি চেঞ্জ করতেছেন বলেই আবার ওয়াশরুমে ঢুকলাম। আরে আরে, আমি কি তোমায় কিছু বলেছি? এমন ভাব করছে যেন কোনো পরস্তের শরীর দেখেছে। আমি না শুনে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর এই যে, আমার হয়ে গেছে, এখন তুমি বের হতে পারো। আমি বের হয়ে ওর দিকে তাকালাম। আকাশি কালারের শাড়ি ওকে অনেক সুন্দর লাগছিল। ইচ্ছা করছিল তাকে, কিন্তু আবার কি যেন মনে করে তাকালাম না। তারপর আমি একটা নীল শার্ট পরে রেডি হলাম। তারপর বাবা নীল শার্ট পরতে দেখে ও একটা নীল বোরকা পরেছে। তারপর আমি হাতে ব্যাগ নিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি ভাবি আর ভাইয়া রেডি হয়ে নিচে বসে আছে। আয়, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। চলো, এসে গেছি। হ্যাঁ, তাড়াতাড়ি চল, 9টায় বাস ছাড়বে। তারপর মা বাবাকে ও আঙ্কেল আন্টিকে বলে বের হলাম। তারপর রিক্সা নিয়ে বাস স্টেশনে গেলাম আর বাসের টিকিট বুকিং করে সিটে বসলাম। আমি বসার আগেই
মাওয়া জানালার পাশে বসলো। আমি কিছু বললাম না, আর ভাইয়ারা আমাদের সামনের সিটে বসেছে এবং তার পাশেই বসলাম। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। আমি কানে হেডফোন দিয়ে গান ছেড়ে গান শুনতে শুরু করলাম, কিন্তু সেটা বেশিক্ষণ সম্ভব হলো না। মাওয়া আমার কান থেকে হেডফোন খুলে দিল। কি হলো, হেডফোন খুললেন কেন? হেডফোন খুলবো না তো কি করবো? আমি যে তোমার পাশে বসে, তাতে তোমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। শোনেন, আমার ওপর রাগ দেখে লাভ নেই। আমি আপনার রাগকে পরোয়া করি না। তা করবে কেন? ফেসবুকে মেয়েরা কমেন্ট করে গল্পে তারা আছে, আমাকে দিয়ে কী করবে? শুনুন, আমি আপনাকে আগেই বলেছি আপনাকে আমার প্রয়োজন নেই। আর আমার ফেসবুকে আমার গল্প যারা কমেন্ট করে, আমি তাদের বোনের মতো সম্মান করি। জানি তো। শোনো, আমার সাথে একটু গল্প করলে কি হয়? দেখো ভাবিরা কত রোম্যান্টিকভাবে তাদের ট্রাভেলটা এনজয় করছে। এসব আমার সাথে করতে আসবেন না, ওকে? আমাকে একটু শান্তিতে থাকতে দিন। মাওয়া আর কিছু করলো না, শুধু আমার দিকে তাকিয়ে আছে আর চিন্তা করছে। এ কি সেই আতিক যে আমার শত অপমান সহ্য করেও আমার পিছু ছাড়ছিল? এ কি সেই আতিক যে আমায় ভালোবাসা পাওয়ার জন্য কত থাপ্পড় খেয়েছে আর এখন আমাকে দেখতেই পারতেছে না? না, ওর উপরে অনেক অত্যাচার করেছি, তাই আমাকে ওর দেওয়া কষ্ট সব সহ্য করতে হবে। এটা ভাবতে ভাবতে কেঁদে দিল মাওয়া। এদিকে আমি গান শোনা অবস্থায় মাওয়ার দিকে তাকাতে দেখি কাছে। আমি ভাবতে লাগলাম, এইটুকুতেই এই অবস্থা, আর আমাকে কত কষ্ট দিয়েছে। কাঁদো কাঁদো, তোমাকে আরও অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপর বিকালবেলা বাস পৌঁছে গেল, আমরা নামলাম। ভাবি, আপনার কোনো বোন আছে? আছে কেন? একটু লাইন মারতে হবে না? আচ্ছা বাড়ি চল, তারপর লাইন মারবি। কিসের লাইন মারবে ভাবি? তোমার বোন যদি ওর আশেপাশে আসে না, তাহলে কিন্তু একেবারে মেরেই ফেলবো। হয়েছে, থাক, এখন চল। আমি রিক্সা নিয়ে এসেছি এবং যা যা লাগবে তাও নিয়ে এসেছি। তারপর আমি আর মামা একটা রিক্সায় এবং ভাইয়া ভাবি একটা রিক্সায় উঠল। কিছুক্ষণের মধ্যে নানাবাড়ি পৌঁছে গেলাম। তারপর তাদের সাথে কথা বলে আবার রিক্সা নিয়ে চলে গেলাম ভাবিদের বাসার সামনে। রিক্সা থেকে নামার পরে মামা আমার হাত ধরলো। এ কি, হাত ধরছেন কেন? আপনি হাত ছাড়ুন। হাত ছাড়বো মানে? আমি হাত ছাড়তে পারবো না, তুমি যা করো করে নিও। বাসার দিকে তাকিয়ে দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আর কিছু না বলে ওইভাবে বাসায় যেতে লাগলাম। বাসার ভিতর গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলাম। তখনই দেখি আমার দিকে একটা 7 থেকে 8 বছরের মেয়ে দৌড়ে আসলো। এই মেয়ে, তুমি আমার বিআই মশাইয়ের হাত ধরে আছো কেন? মামাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল। আমি হাত ধরেছি আমার স্বামী, তাতে তোমার কি? তাকে ওদের কাণ্ড দেখছি। কি? ওসব স্বামীটামি হবে না, এখন আমি বিয়ের সাথে প্রেম করব। আই রে চুপ, তোর বয়স কত যে আমার স্বামীর সাথে প্রেম করতে চাস? হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। এই, একদম আমার সাথে রাগ দেখাবে না, ওর হাত ছাড়ো। বলেই জোর করে হাত ছাড়িয়ে নিল। ওই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি এখন বিয়ের সাথে প্রেম করব। মা ওকে ধমক দিয়ে থামিয়ে দিল। এখন সবাই গোল হয়ে কাহিনী দেখছে আর হাসে। আচ্ছা বিয়ান, তোমার নাম কি? আই লাভ ইউ। আই লাভ ইউ, এটা আবার কেমন নাম? তুমি আমাকে আই লাভ ইউ বলেই ডাকবে। না, তুমি ওকে এটা বলে ডাকবে না। এই, তুমি চুপ থাকো, আবার আমাদের মাঝে কথা বলতেছো। দেখছো না বড়রা কথা বলছি, আর তুমি জানো না বড়দের মাঝে ছোটদের কথা বলতে নেই। এই পুচকি, তুমি আমার থেকে বড়? আমার বয়স 7 বছর। দেখো না, তোমার স্বামীর সাথে প্রেম করতেছি, আর তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। কি? এত অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা আই লাভ ইউ, তোমার আসল নাম কি বলেই মেয়েটার কোলে নিলাম। আমার নাম নদী, ওরফে তোমার আই লাভ ইউ। হয়েছে নদী তোর, আই লাভ ইউকে ছাড়, না হলে ওই মেয়েটা তোর আই লাভ ইউকে মারবে। এত বড় সাহস! শোনো আই লাভ ইউ, ওই মেয়েটা তোমাকে কিছু বললে আমাকে বলবে, আমি সব চুল ছিঁড়ে ফেলবো। বাবার আগে চোখে তাকালো নদীর দিকে। আচ্ছা আই লাভ ইউ, এখন আমাকে তোমার রুমে নিয়ে যাও। আমি এতদূর জার্নি করে এসেছি, আমার ক্লান্ত লাগছে। কি বলো এইসব? তাড়াতাড়ি রুমে চলো, তোমার শরীর খারাপ, আমাকে আগে বলবে না? মাওয়ার আগে চোখে আমার কাহিনী দেখতেছে। আচ্ছা চলো, আমি তোমাদের রুমে নিয়ে যাচ্ছি। বলেই মাওয়াকে ইশারায় আসতে বলে হাঁটা তুলল রুমের দিকে। তারপর আমরা বাবের পেছনে পেছনে রুমে গেলাম। সত্যি শরীরটা ক্লান্ত লাগছে তাই। আচ্ছা আই লাভ ইউ, এখন আমি একটু ঘুমাবো, তুমি এখন যাও। বিকেলে তোমাকে নিয়ে কালকে ঘুরতে যাব। মাওয়া নিঃসুপে একপাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। থাক, আর দরকার নেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর হ্যাঁ, তোমাকে যেন আমার আই লাভ ইউর পাশে না দেখি। মা ওকে উদ্দেশ্য করে নদী বলল।
মাওয়া নিঃসব রাগে চোখে তাকিয়ে আছে। তারপর নদী চলে গেল রুম থেকে। তখন মাওয়া আসলো আমার কাছে। ওর সাথে এরকম ব্যবহার না করলে হতো না? আমার যা ইচ্ছা তাই করব, সেটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। আচ্ছা, আমাকে বলতে হবে না। তুমি অসুস্থ, শুয়ে পড়ো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না থাক, তার আর দরকার হবে না, আমি আমার মতো থাকতে পারবো। মা কিছু বলতে যাবে তার আগেই ভাবি রুমে আসলো, হাতে ট্রেতে কিছু নাস্তা নিয়ে। এই শরবতটুকু খেয়ে নাস্তাটা করে নেয়, শরীর ভালো লাগবে। আরে ভাবি, এসবের কি দরকার ছিল? তুই চুপ থাক। মামা আয় এখানে বস, তারপর দুজনে নাস্তা কর। আচ্ছা ভাবি। বলেই আমার পাশে এসে বসলো। তারপর দুজনে নাস্তা করার পর ভাবি সব নিয়ে গেল। আর ঘুমাতে ইচ্ছে করছিল না, তাই ফোনটা হাতে নিয়ে বসে ফেসবুকে ঢুকলাম। তারপর কিছুক্ষণ বন্ধুর সাথে চ্যাটিং করে আইডি লগ আউট করে নিচে গেলাম। মাওয়া আমার পেছনে নিচে আসলো। আমাকে দেখেই নদী দৌড়ে আমার কাছে আসলো। আই লাভ ইউ। তোমার শরীরটা এখন কেমন আছে? আই লাভ ইউ। আমার শরীরটা এখন ভালো আছে বলেই নদীকে কোলে নিলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। তবে মাওয়ার মনটা খারাপ ছিল, কিন্তু আমি কিছু বলিনি। আড্ডা শেষে ভাবি সবাইকে খাবার টেবিলে নিয়ে গেল। আমি, ভাইয়া, তালয় এবং ভাবির কিছু আত্মীয়রা টেবিলে বসেছিল। মায়া বসেনি, কারণ ও ভাবির সাথে খাবে। টেবিলে খাবারের দিকে তাকিয়ে তো মাথা নষ্ট হয়ে গেছে। ভালোই হয়েছে ভাইয়ের সাথে এসে, এখন আমিও জামাইয়ের মতো খেতে পারবো। তারপর সবাই খাওয়া শুরু করলাম। আমি যত না করছি, তবুও ভাবি আমাকে খাবার দিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্টে খাবার খেলাম। আরে বাবা, এতেই এই অবস্থা? কালকে এর থেকে আরও বেশি কিছুর আয়োজন করা হবে। কি বলছেন এসব তালয়? আমি তো কিছুই খেয়েছি, আর ভাইয়া তো কিছুই খাচ্ছে না ঠিক মতো। তাই তো হাবিব বাবা, তুমি ঠিকমতো খাও, এত লজ্জা পেতে হবে না, এটা তো তোমারই বাড়ি। তালয় ভাইয়াকে উদ্দেশ্য করে বলল। জি বাবা। তারপর ভাইয়ার খাওয়া শেষ হলো। এরপর দুজনে উঠলাম। আমি ভাইয়াকে বলে রুমে চলে আসলাম, আর সেও রুমে গেল। আমি বিছানায় বসে এফবি চালাচ্ছিলাম, তখনই নদী আমার রুমে আসলো। কি করছো? আই লাভ ইউ। এই তো কিছু না, এমনিই বসে আছি। ও, আমি কার্টুন দেখব, আমাকে কার্টুন দেখাও। আচ্ছা আসো, আমি দেখাচ্ছি। তারপর কিছু কার্টুন নামিয়ে দিলাম। ও আমার পাশে বসে সেগুলো দেখছে। কিছুক্ষণ পর মাওয়া আসলো। এই, তুমি এখানে করো কি? যাও রুমে যাও। কেন? আমি কেন যাব? আমি এখন এখানে ঘুমোবো। হিমে বলে কি? এই, তুই যাবি এই রুম থেকে, একদম আমার মেজাজ গরম করবি না। আমি এখানেই ঘুমোবো, দেখি তুমি আমার কি করতে পারো। বলেই আমার গলা ধরে শুয়ে পড়ল। এটা দেখে মাওয়া রেগে আগুন। ও আজ পর্যন্ত আমার গলা ধরতে পারেনি, আর সেখানেই পুচকি মেয়ে। কি বললি তুই? আর তুই ওর গলা ধরলি কেন? ছাড় বলছি। বলে আমার দিকে এগিয়ে আসলো। আরে রে থামুন বলে মাওকে আটকালাম। না, আমি থামবো না, ওকে তোমার গলা ছাড়তে বলো। আরে আপনি কি পাগল নাকি? ওর মতো বাচ্চা মেয়ের সাথে এরকম ব্যবহার করছেন? আরে নদী, অনেক হয়েছে, এখন আসো। আচ্ছা, আমি আসতেছি বলে চলে গেল। মাওয়া তারপর দৌড়ে বিছানার উপর উঠেই আমার গলা জড়িয়ে ধরলো। আমার মেজাজটা গরম হয়ে গেল। সাথে সাথে দিলাম এক ধাক্কা। সে আমার ধাক্কার তাল সামলাতে না পেরে থেকে পড়ে পায়ে ব্যথা পেল। পা থেকে হালকা রক্ত বের হচ্ছে। মা উঠে দাঁড়াতে পারছে না, তবু উঠে ছলছল চোখে আমার দিকে তাকালো, যেটা দেখে আমার খারাপ লাগলো। আমি ওকে কিছু বলতে যাব, তার আগে উঠে বিছানার উপর শুয়ে পড়ল। সরি, আসলে আমি বুঝতে পারিনি বলেই ওর পায়ের কাছে গেলাম। আরে সমস্যা নেই, তুমি ঘুমাও। দেখি এখন একটু রক্ত বেশি বের হচ্ছে। তারপর ভাইয়াকে কল দিলাম। ভাইয়া, ভাবি কোথায়? কেন, ও তো এখনো নিচে। আচ্ছা ভাইয়া, ফোন করে আমাদের রুমে একটু আসতে বলো। কেন, কি হয়েছে? মামা একটু অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা বলেছি। তারপর ফোন কাটতাম। কিছুক্ষণের মধ্যেই ভাবি চলে আসলো। কি হয়েছে মামার? আমি নিঃসব, কী বলবো বুঝতে পারছি না। আসলে ভাবি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দরজার সাথে লেগে পা কেটে গেছে। মা আমার দিকে তাকিয়ে। আরে এত বেখেয়ালি হলে হয়, দেখে শুনে চলাফেরা করবে তো। বলেই রুম থেকে বের হলো। তারপর হাতে একটা বক্স নিয়ে আসলো। তারপর তুলা দিয়ে রক্ত মুছে ড্রেসিং করে ব্যান্ডেজ করিয়ে দিল। তারপর ভাবি সতর্কভাবে চলতে বলে রুম থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম, না, মেয়েটার সাথে এখন একটু বেশি করে ফেলেছি। এখন মেনে নিতে হবে, না হলে আমার পাঠকরা আমাকে মেরে ফেলবে। কিন্তু কিভাবে মানব? এগুলো ভাবতে ভাবতে মাওয়ার কাছে গেলাম। গিয়ে ওর পায়ের কাছে গিয়ে শাড়িটা হালকা উঠিয়ে হাঁটুর নিচে ওর ক্ষতস্থানের উপর হাত রাখলাম। ব্যথা বেশি পেয়েছ? আমি বুঝতে পেরেছি। আমি সত্যিই খুব দুঃখিত। না থাক, ঠিক আছে, সমস্যা নেই। আমার মুখে তুমি শুনে মাওয়া সেই লেভেলে খুশি, তবুও গম্ভীরভাবে বলল,
রাগ করতে পারো আমার ওপর, কিন্তু আমার কিছু করার নেই। আমার কথা শুনে দেখি মাওয়া আর কিছু বলল না, আর আমিও কিছু না বলে ওর পাশে শুয়ে পড়লাম। এভাবে ভাবিদের বাড়িতে আরও একদিন থেকে বাসায় চলে আসলাম। এই একদিনে মাওয়ার সাথে আগের মতোই ব্যবহার করেছি, তবুও নির্লজ্জের মতো আমার কাছে আসতে চাইতো। যাই হোক, আমরা বাসায় আসলাম বিকেলবেলা। তারপর ভাবি মাওয়াকে রুমে নিয়ে গেল, কারণ ওর পায়ে এখনও ব্যথা আছে। আমি বাসায় যাওয়ার পরে মা আমাকে তার রুমে ডাকলো। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। আসার সময় মাওয়া জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছে, কিন্তু আমি উত্তর না দিয়ে চলে এসেছি। এসে মায়ের রুমে প্রবেশ করে দেখি বাবা আছে। কিসের জন্য ডেকেছো মা? ওহ, তুই এসে গেছিস, আয় এখানে বস। এখন বলো। মায়ের পাশে গিয়ে বসি আমি। আমি জানি বাবা, মামার সাথে তোর সম্পর্ক এখনো ঠিক হয়নি এবং ওর পায়ের ব্যথার পেছনে তোরই হাত আছে, হয়তো অনিচ্ছাকৃত। আমি নিঃসুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শোনো বাবা, আসলে মাওয়া তোর বউ করার ইচ্ছে ছিল তোর মায়ের, কিন্তু এক মেয়ে মাওয়া তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। তবে তোর ভালোবাসা পরে বুঝতে পারে, তবে তুই মেনে নেসনি। তাই মাওয়া আমাদের কাছে এসে অনেক কান্নাকাটি করে, তাই তোর মা প্ল্যান করে তোদের বিয়ে দেয়। মানে এটাই, মাওয়া তোকে এভাবে বিয়ে করতে চায়নি, তবে আমি জোর করে তোদের এভাবে বিয়ে দিয়ে মাওয়া আমাকে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি তো পুরো অবাক। তাহলে মাওয়া সম্পূর্ণ নির্দোষ? বাবা, আসলে মাওয়ার কোনো দোষ নেই, তুই ওকে মেনে নে। বাবা, যা দোষ করার আমি করেছি, তুই আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারিস। আরে মা, এসব কি বলছো তুমি? যা হওয়ার ভালোই হয়েছে। আমি মাওয়াকে ছাড়া বাঁচতাম নাকি? ওকে বাবা, তুই মেয়েটাকে কষ্ট দিস না আর। আচ্ছা, আমি তাহলে এখন যাই বাবা। আচ্ছা যা। আমি যখনই বের হতে যাব তখনই দেখি ভাবি দরজার কাছে দাঁড়ানো। আরে আসতে যা, বউকেও নিয়ে যাবে না। তবুও যেতে হবে। শোন, একটু রোমান্টিকভাবে কাজ করিস। আচ্ছা বলেই রুমের দিকে গেলাম। রুমে গিয়ে দেখি মাওয়া মন খারাপ করে বসে আছে। আমি কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। কি করছো এখন? পায়ে ব্যথা কমেছে? মাওয়া ছলছল চোখে আমার দিকে অবাক প্রাণে তাকিয়ে আছে। অবাক হওয়ার কিছুই নেই। আমার শোনাবো বলেই গালে একটা কিস করলাম। মাওয়া এবার কেঁদে দিল। আমি মাওয়াকে উঠিয়ে আমার কোলে বসালাম। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি এত রোমান্টিক হলে কিভাবে? তুমি তো আমাকে চোখেই দেখতে পারো। আরে ওটা তো এতদিন ভুলে করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। আরে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তুমি আমাকে আগের মতো ভালোবাসবা, তাহলেই হবে। আমি কি তোমাকে কম কষ্ট দিয়েছি নাকি? তবে তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তোমার মাঝে আমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি। তাই? তাই এখন আমাকে একটু আদর করো। আমার কোলে বসে আছো, তারপরও আদর লাগে নাকি? আমার লাগে। তুই আদর করবি কিনা বল। সরি, আমি রেগে তুই করে বলে ফেলেছি। আচ্ছা, আর বলবে না। আচ্ছা, এখন আদর করো আমাকে। কিভাবে করব? দাঁড়া, দেখাচ্ছি। বলেই আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। তারপর 2 মিনিট পরে ছাড়লো। আরে তুমি এখন অসুস্থ, এখন একটু বিশ্রাম করো। এখন আর অসুস্থ নেই, আমি তোমার কোলে বসে থাকবো। তারপর দুজনে কিছুক্ষণ গল্প করলাম, আর নিচ থেকে ডাক আসলো। আতিক, মামাকে নিয়ে নিচে আয় তো একটু। এখন তুমি যাবে কিভাবে? তুমি শুধু আমার হাতটা ধরো, তাহলে আমি যেতে পারবো। থাক, আর দরকার নেই বলেই মাওয়াকে কোলে তুলে নিলাম। আরে করছোটা কি? তোমার কষ্ট হবে। তুমি চুপ থাকো তো। আচ্ছা, চুপ থাকবো, তবে আমার নিকাবটা তো পড়তে দাও, নিচে বাবা ভাইয়েরাও তো থাকতে পারে। তারপর মাওয়াকে নামিয়ে বিছানায় বসিয়ে নিকাবটা এনে দিলাম। সে নিকাব পরে নিল। যদি কোনো স্ত্রী পর্দা করে তবে তার জন্য তার স্বামী গর্বিত হয়। যাই হোক, মাওয়াকে নিকাব পরিয়ে কোলে তুলে নিলাম। মাওয়া আমার গলা জড়িয়ে ধরলো। তারপর নিচে গেলাম। আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখনই মাওয়া নিচে তাকিয়ে দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর সাথে সাথেই লজ্জায় আমার বুকে মুখ লোকালো। তারপর আমরা নিচে নেমে খাবার টেবিলে গেলাম। আরে ওকে এখন আনছিস কেন? আমাদের খাওয়া শেষ হলে নিয়ে আসতি। সমস্যা নেই বাবা, আপনারা খান। আমি এখানে বসে খাওয়া শেষ হলে আমি খাবো। আচ্ছা। বাবা, আর একটা কথা ছিল। বলো মা। বাবা, আমি আর কলেজে যাব না, মায়ের সাথে হেল্প করব। এই, আমিও কিন্তু আছি। আচ্ছা, তোমরা যা করো, সমস্যা নেই। আচ্ছা। আমি আমার টাকা জমিয়েছিলাম, এখন তা দিয়ে আমি একটা কোম্পানি করতে চাই।
যেটা এখন হাবিব চালাবে। আমি সাহায্য করব, আর আতিকের লেখাপড়া শেষ হলে আতিকও কাজ করবে, আমি বিশ্রাম নিব। আচ্ছা বাবা। তারপর সবাই খাওয়া দাওয়া করলাম এবং মাওয়ার খাওয়া শেষে ওকে নিয়ে রুমে গেলাম। তারপর ওকে নামালাম, ও আমাকেও ওর পাশে শোয়ালো। আমার একটা আবদার রাখবে? বলো। শোনো, তুমি তো কলেজে যাবা, বাসায় তো আমার সিম্পল কাজ, তাই আমার একটা বাবু চাই। আচ্ছা, এখন না নিলে হয় না? না, হয় না। বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়লো।